ধরো এয়ারবাস শুধু, আমি যতদূর দেখেছি যে শুধু স্ট্রেস ইঞ্জিনিয়ারের জন্য অ্যালাউ করছিল। এবার ধরে নাও ওদের একটা ইয়ে আছে, জেডি আছে, যেটা ওরা ফ্লাইট কন্ট্রোল ইঞ্জিনিয়ার বলছে। এবার ওর মধ্যে ওরা লিখেছে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর, মানে যাদের ব্যাকগ্রাউন্ড আছে তারা অ্যাপ্লাই করতে পারে। সো আমার তো ওইতে কন্ট্রোল সিস্টেম আছে, তো আমি কি ওটা অ্যাপ্লাই করতে পারবো? মানে ওখানে অ্যাজ স্পেসিফিক অ্যাজ ডিপার্টমেন্ট কিছু বলেনি। না, এয়ারবাস যখন ক্যাম্পাসে আসে, যেই বছরে অ্যালাউ করেছিল ওই বছরে দে হ্যাড রিকোয়ারমেন্টস ইন দ্যাট পার্টিকুলার ডিভিশন, অ্যান্ড এই জন্য অ্যালাউ করেছিল। বাট ইউ অনলি স্টাডি আ পার্টিকুলার সেমিস্টার অফ কন্ট্রোল সিস্টেমস। যদি একটা ছেলে আমাদের এখানে এসে শুধু একটা সেমিস্টারই ডিজাইন অফ স্ট্রাকচার্স পড়ে, তাহলে সে কি আমাদের ডিজাইনের চাকরিতে বসতে পারবে? ডু ইউ ফিল দ্যাট ইজ ফেয়ার ইনাফ? Electrical engineering and instrumentation engineering, they study control systems for over 3 years. So the depth of knowledge they have over control systems is very much different from the depth of knowledge you have over control systems. So generally no. এয়ারবাস কার উপরে সিভিল ইঞ্জিনিয়ার্সকে হায়ার করে? একটা হলো স্ট্রেস ইঞ্জিনিয়ার, which is very much civil based role, but they might even allow mechanical sometimes. And the second is so their skywise engineer, which is a programming based engineer, which is where you have to program the different modules of airbus. So সেই টাইমে সিভিল অ্যালাউ হয়নি, সেই টাইমে স্ক্রিনিং টেস্টের থ্রু পিপল হু হ্যাড ক্লিয়ার দ্য স্ক্রিনিং টেস্ট তারা অ্যালাউ হয়েছিল। সো আমরা আগের সেশনের স্ক্রিনিং টেস্টে ভালো করে ডিসকাসও করেছিলাম, আর পূর্বেন্দু টিপসও দিয়েছিল ওখানে, আর আজকে পূর্বেন্দু সেশনও নিয়েছিল স্ক্রিনিং টেস্টের উপরে, কোড ক্লাব দিচ্ছিল। তো ওইখানে যারা যারা র্যাঙ্ক করে, যদি স্কাইওয়াইজ ইঞ্জিনিয়ার ওই রোলে আসে, অ্যান্ড if your batch is lucky enough that they allow screening test for the skywise engineer role, then you might be able to get that role as well. বুঝতে পেরেছিস? I hope বুঝতে পেরেছিস। আচ্ছা, নেক্সট পার্সন, এনিবডি যারা ডাউটস আছে জিজ্ঞেস করতে, এনি ডাউটস আছে? এখন ডাউটস নেই। দাদা আমি আরেকটা জাস্ট ছোট কোশ্চেন জিজ্ঞেস করতাম। দাদা অঙ্কিত দা বলছিল যে মানে মেশিন লার্নিং এ দাদা মানে অল্প একটু আধটু মানে শিখে রাখতে, মানে আমি মানে ওটা যেটা মানে কোনোই আমার মানে নলেজ নেই। আমি বলছি যে ইফ আই হ্যাভ নলেজ অন, মানে আমি প্রজেক্টটা মানে এক্সেলের উপর করি, যেমন ড্যাশবোর্ড নিয়ে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ওইসব নিয়ে আমি যদি রেজুমেতে ওখানে প্রজেক্টটা মানে করি, তাহলে কি মানে এরকম কোনো পসিবিলিটি হতে পারে যে এইচআর আমাকে মেশিন লার্নিং বা ওরকম কিছু এতে কোশ্চেন করলো বা এতে আসলো? মানে কারণ ওটা তো আমার একদমই না না, আমি ওই জন্য আমি ওটা ভেবেছি যে বল 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 বল। মানে আমি ওটা ভাবছিলাম যে পুরোপুরি অমিট করে যাবে, কিন্তু দাদা বললো তো কিছুটা হলেও নলেজ দিয়ে রাখা, মানে এইটাই বলছিলাম দাদা। No, it is very good to have মানে people will prefer a person who is a jack of all trades than a master of one, very frankly speaking. তুমি যদি অনেকগুলো টপিক্সের উপরে নলেজ রাখো, লিটল নলেজ রাখো, অ্যান্ড মেবি একটা টপিকের উপরে খুব ভালো নলেজ রাখলে, and but you have a very good idea of various different things, then it will show that you are a person who is very much capable of understanding what are the different domains, or what are the different softwares available, or what are the different topics which are available in the market right now, and you are capable of learning multiple things. তো এটা একটা ভেরি ভালো ইমপ্রেশন পড়বে। অ্যান্ড অ্যাজ অঙ্কিত সেড, ইউ ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট টু बी ब्लैंक फेस्ड है, यू वांट टू बी एबल टू आंसर समथिंग। अगर फट से कुछ क्वेश्चन कर लिया एंड यू हैव नो आइडिया ओवर समथिंग, तो फिर एक प्रॉब्लम हो जाएगा ना। सो अंकित इज नॉट आस्किंग यू टू डिवोट योर एंटायर टाइम over that particular subject. He's asking you to have some very good basics over some few core topics which is generally required to crack consulting companies, and then have pockets of knowledge over different domains of consulting, मतलब analysis, कुछ कुछ मशीन लर्निंग, कुछ कुछ क्लाउड पे, कुछ कुछ सर्वर्स पे। मतलब अंकित विल नो मोर देन मी ऑन दिस टॉपिक, बट इस इन छोटे छोटे टॉपिक्स में पॉकेट्स ऑफ नॉलेज रखोगे तो बेटर है। इस साल अपने साथ संस्कार अग्रवाल भी है, तो उसने डिसाइड किया था कि वो मशीन लर्निंग को अपना बेस बनाएगा। सो ही डिड दैट एज वेल। तो मतलब उसने मशीन लर्निंग में बहुत अच्छा अपना बेस बना लिया, एंड उसने बाकी दूसरे टॉपिक्स में अपना छोटा छोटा पॉकेट्स ऑफ नॉलेज बना लिया था। तो
इट इज अप टू यू, तुमको एनालाइज करके डिसाइड करके चूज करना पड़ेगा. बट तुम्हारा अपने तुम्हें पाइथन, एसक्यूएल एंड डीबीएमएस, मतलब ये छोटे छोटे चीजों पे तो मतलब गुड एक बेस बना के रखने पड़ेगा. इसके ऊपर तुम जो भी करोगे, that is something which will give you the edge over other students, because analyst or being consulting is a role where you are not competing with just the people of civil but the entire 1000 other people. So it is very beneficial if you are somebody who is more competitive or somebody who has to offer more on the table. A small correction. কনসাল্টিং এর জন্য এমএল লাগবে, কনসাল্টিং এর জন্য এসকিউএল এন্ড ডিবিএমএস আর না, অ্যানালিটিক্স প্রোফাইলের জন্য এমএল লাগবে। ডাউট জিজ্ঞেস করো, কোনো এখানে কোরের ডাউট লোকও আছে, জিজ্ঞেস করো। কি কারণ নেই, শেষ হয়ে গেছে। দাদা, how to apply for the company off campus, means in which season we should apply it? I don't get it. Which season as in? Rainy season, summer season? No, not that, but suppose from Durga Puja the company start coming in the campus. So No, the company starts coming in August. I'm talking about core company. Oh, acha, core company. Yeah. Bol. So before the arrival of the core company in our campus, we should apply off campus, or means at the same time we can apply in off campus. Off campus is something which is completely out of the concern of the on campus placement cell. तुम्हारी मर्जी, तुम कभी भी अप्लाई करो, जो तो कोई तुम्हें कुछ भी नहीं बोलेगा. अच्छा, ऑफ कैंपस once it is once it is very much advised कि अगर, because if you are a guy who is able to secure a job offer मतलब तुम्हें ऑफर लेटर दे दिया, अगर if you are able to crack a very good off campus offer, good मतलब तुम्हें वहां पे जाके नौकरी करना है, ठीक है. इस साल आयुष शर्मा को भी ऑफ कैंपस हाईएस्ट ऑफर 1.4 crores का मिला था, but he did not want to go and work there because it was demanding that he sign a bond and he live in USA for 3 years. So he ultimately rejected the offer. But उसने अप्लाई तो किया था. So but अगर तुमको ऐसा कोई, बट वासिफ को देखो, वासिफ जो शागनिक ने जो कंपनी बोला था पेट्रो एक्सेल, वासिफ बोल के एक बंदा है, वो अभी तक अनप्लेस्ड है ऑन कैंपस, बट उसका मोर और लेस he selected in the पेट्रो एक्सेल कंपनी. So now he is considering that once he gets the offer letter, he might not sit for the on-campus companies. So तो मतलब वो ऐसे डिपेंड करता है कि अगर कोई कंपनी में तुमको जाना है and it is a very good company, then you should make a decision कि yes, I will leave the on-campus placements, I will let the other people get the offers because I already have one offer in hand. तो यही है मतलब collaborative thinking कि मतलब why should I hold offers, but it is up to the conditions the company is stating and if it's favorable to you or not. But कोई टाइम लिमिट तुम कभी भी चाहो अप्लाई कर सकते हो. Okay, दादा, আমি বলি এবারে। The thing is, some people think যে off campus crack करना is very easy, ठीक है, you just apply to a particular opening and चलो हो जाएगा, वैसे नहीं होता off campus, ठीक है. That thing मतलब make this thing very clear, एक जगह अप्लाई करोगे नहीं आएगा, people think कि भाई আমি on campus এ বসবোই না, আমি off campus এ crack করে দেবো, তার থেকে ভুল আর কিছু হয় না, ঠিক আছে. off campus crack করা is 100 times more difficult because in on campus you are only competing with your college or with your department, but in off campus you are competing with candidates all over India. तो उधर में चांस मिलना इज मच टफर, ठीक है. जिनको मिलता है दे आर एक्सीलेंट, इसीलिए मिलता है, ठीक है. तो नेवर थिंक कि भाई ऑफ कैंपस हो जाएगा, मैं तो ऑन कैंपस में नहीं बैठूंगा, ऐसा नहीं सोचना है. ऑफ कैंपस मिल जाता है, ठीक है, दैट इज डिफरेंट थिंग, दैट इज वेरी गुड, बट लिविंग ऑन कैंपस कंप्लीटली इन द होप दैट मेरे को ऑफ कैंपस में कुछ मिल जाएगा, ये मत करना, ठीक है, नहीं तो गड़बड़ हो जाएगा. ठीक है, नेक्स्ट क्वेश्चन. You guys have no doubts, मतलब इतना लंबा सेशन लिया, तुम लोग एकदम कॉन्फिडेंट हो कि लाइक अभी तो नौकरी क्रैक हो जाएगा. लाइक देयर इज नथिंग एज अ डम्प डाउट. तुम लोग जितना डाउट पूछोगे उतना ही तुम्हारा मतलब आंसर्स क्लियर होगा. तुम्हारे सामने सब मतलब टॉपर लोग
बैठे हैं, शोभजित बैठा है, रिभू बैठा है, कोर के टॉपर्स, अंकित बैठा है कंसल्टिंग का टॉपर, पूर्वेंदु बैठा है कोडिंग का गॉड। जो भी क्वेश्चन पूछना है पूछ लो, दिस इज योर लाइक गोल्डन चांस। कुछ भी डाम मतलब डाम क्वेश्चन होगा वही पूछ लो। Dada, Dada, suppose if my academic background is not so good, means my CGPA is not so up to the mark, but I have done the internship and I know thoroughly about it. So will it give me more edge in the interview, or means what would be the matter? मतलब आर यू आस्किंग विल इंटर्नशिप्स गिव यू Yeah, एज yeah, इन yeah, द इंटरव्यू? yeah. Suppose my CGPA is less, but I have done my internship and I know very well of my internship that what I have done in it. So will it give me edge over my friends or not? So speaking about CGPA is kind of like a screen. A company is coming to the campus to hire 5 or 6 people. We will never know the number of students the company is hiring. Like I never thought that Kalpataru will be hiring 25 people from campus. I only thought ki 10-15 jan ko legi, but it took 25 people, so it's a very much surprise for us. But I thought ki Protivity will be taking 20 people, but it only took 8 people. So you guys will never know the number of students the company is hiring. But that number is something the company has on its mind. So what will it do? That your CGPA is, or like 99% of the times, only a barrier for, well, only a screen for them to filter. If they are seeing the number of applications and now they want that only X number of students they want to interview, because that is the capability of their hiring process. So what they will do, that they will put a CGPA barrier. Having a CGPA above 6-7 is considered very safe. 7 के ऊपर होगा तो you will be allowed in 99% of the companies. 8 के ऊपर होगा तो you are allowed in 100% of the companies. 6.5 के ऊपर होगा तो probably you are allowed in 90% of the companies. मे बी कोई छोटा मोटा कंपनी 6.5 के ऊपर मतलब 7 के नीचे रोक देता है, बट या तो कोर कंपनीज में एक या दो ही कंपनीज 7 के नीचे अलाउ नहीं करता, या तो सभी अलाउ करते हैं. But generally, having a CGPA above 7 is very much recommended. इसलिए I had told कि if you guys have well, if you guys perform well in this semester and you have a weighted CGPA of above 7, then you are safe. Other than that, coming to the topic of internships, screening is, well, CGPA is just a screen कि तुमको इतना number of candidates उनको assess करना है. So they will use that CGPA number कि इतने CGPA के ऊपर मेरे को बच्चे चाहिए. So they will get some X number of students and उनको इतने ही hire करना. So that is why they use the CGPA. So the CGPA criteria varies from time to time. उनका main aim ही होता है कि X number of students को assess करना, इसलिए वो ये डालते हैं. इसके अलावा once you are cleared in the CGPA, everything, मतलब CGPA is now not anymore a factor. Some HRs will look at CGPA, but very few are like that. It depends upon the HR to HR again. But most companies will see how is your experience. And now if you do an internship will give you a short advantage over another student, but it depends from company to company. For example, and it also depends upon your relevance of internship. So if you're doing an internship which is based on design, then you will be getting an advantage in design based companies. And if you're doing an internship which is based on construction, then you will be getting an advantage generally in construction based companies. So it very much well, varies, and it is very much relevant to what sort of internship you have done. So if I am doing an internship on analysis or in an analysis based company, it will be having no relevance in the core companies. Similarly, core internships do not have any relevance in in consultancy and analytics companies. Software have their own thing. If you do not have software internships, then, and if you have software internships, they don't mix with non core, and if you have core internships, they don't mix with software. So this is the rough idea of what to do with your internships, and if you have an internship, what kind of advantage you get. But also it also depends upon how you are able to explain the internship, whether or not the interviewer is interested in an internship, or is he or not interested in your basic knowledge. So वो काफी वेरिएबल फैक्टर्स होता है, वो इंटरव्यूअर से इंटरव्यूअर हर साल डिपेंड करेगा, समथिंग लाइक दिस. And Dada, during our internship, not internship, during our interview, do we have to negotiate upon the salary, or they will be providing It is these are campus interviews.
you are freshers. Fresher matlab you are a beggar. Okay. Okay. तुम भिखारी हो. Means the salary which they will offer, we have to be satisfied in that only. Yes, they matlab see, we are a university, we are not some random college, so we have reputed companies coming to our campus, and when they come to our campus they are not hiring just like that, they are hiring based on a yearly recruitment program they have. So they have a process in their companies, they have a graduate trainee program in their company, they have a process, and on that process they have a fixed salary from across all campuses. Maybe a higher salary for tier 1 colleges, a lower salary for tier 2 colleges, and even higher salary for IIT, something like that. That is the band they can decide, but other than that there is no difference, it's uniform across everything. So as freshers neither you have the right not the capability to negotiate a salary. Trust me, you do not have. तो नहीं, फ्रेशर्स को कोई राइट भी नहीं मिलता, कोई अपॉर्चुनिटी भी नहीं मिलेगा टू नेगोशिएट अ सैलरी. वो एक फिक्स्ड रहता है. वो कंपनी जब आएगी यू विल बी नोइंग व्हाट सीटीसी दे आर ऑफरिंग, एंड लाइकवाइज यू विल नो वेदर और नॉट टू रिस्क फॉर दैट. ভাই ইন্টার্নশিপ ব্যাপারে আমি একটা কথা বলছি, কিছু কিছু কোম্পানি আছে ইন্টার্নশিপকে কিন্তু এক্সপিরিয়েন্স ধরে না, ঠিক আছে? স্যামসাং ধরেনি, আমার ডিজাইনে ইন্টার্নশিপ ছিল, ওটাকে ধরেনি ইন্টার্নশিপ, আমাকে বলে দিয়েছিল না আমরা এটাকে ধরি না, অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স আমরা এটাকে কনসিডার করি না। মানে as I said na, there matlab few companies are only mane Samsung and Bechtel, I think Flo Daniel as well. Flo Daniel I'm saying exactly, but Samsung and Bechtel they were only interested on whether or not are you skilled enough to know your basic concepts of civil, are you good enough in civil or not. Tara internships and what not tara জিজ্ঞেস করেনি বেশি। আমাকে এটা এইচআরএ বলেছিল যে তোমার ইন্টার্নশিপটা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স আমরা ধরতে পারবো না, কিন্তু আবার হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে যেমনি মনে পড়ছে না আমার, আরে আরে ওটা কোন কোম্পানি যেটা সৌভিক রক্ষিতকে বার করলো, ভুলে যাচ্ছি ভাই নামটা। কি এসকে সামন্ত? হ্যাঁ মনে হচ্ছে এসকে সামন্ত যে কোম্পানিটা, ও একটা ছেলে আছে সৌভিক রক্ষিত, ওকে বলেছিল তুমি ইন্টার্নশিপ করোনি কেন, তো ও বলেছিল স্যার আমি এসকে সামন্ত বলে, তো ও উত্তর দিয়েছিল স্যার আমি আমার কনসেপ্ট স্ট্রং করছিলাম, তো তখন বলেছে না তোমাকে একটা ইন্টার্নশিপ করা উচিত ছিল। তো কিছু কিছু কোম্পানি হয় তোর ইন্টার্নশিপ হলে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, যদি নাও থাকে কিছু কিছু কোম্পানি মানে কেস খাইয়ে দিতে পারে যে তুমি ওই সময়টা কি করছিলে যখন তুমি 1 মাস 1.5 মাসের ছুটি পেয়েছিলে। আবার কিছু কিছু কোম্পানি ধরেও না, ডিপেন্ড করে কোম্পানির উপরে। A safe thumb rule is if you are planning to study for GATE and if you wish to like time नहीं है मेरे को कुछ नहीं और करना, मेरे को सिर्फ पढ़ाई करना है, वो मतलब जनरली यू आर वेरी मच हायर एजुकेशन बेस्ड उनको प्लानिंग करना है, they generally do not go for internships in the summer break, but for the most of you it is very well advised कि तुम लोग अपने लिए एक internship ढूंढो. If your main topic or domain of interest is analyst or programming, तो it is advised कि तुम अपने लिए एक analyst based internship ढूंढो या एक data analysis based internship ढूंढो, या तुम लोग समर में बैठ के मल्टीपल प्रोजेक्ट्स करो एंड प्रोजेक्ट्स को जानो. ऐसा नहीं कि रैंडमली प्रोजेक्ट्स कर लिया. तुम लोग गूगल में जाके तुम लोग प्रोजेक्ट्स ढूंढ सकते हो कि डेटा एनालिसिस से क्या क्या प्रोजेक्ट्स होते हैं, अंकित जिसमें अच्छे से और बोल देगा. एंड तुम्हारा अगर कोर बेस्ड कुछ इंटर्नशिप्स मतलब तुम्हें अगर कोर डोमेन में ज़्यादा प्रेफरेंस है, सो एंड तुम्हारा मतलब सिर्फ गेट में ही नहीं करना, यू एक्चुअली वांट टू डू अ जॉब एंड एक्चुअली इंटरेस्टेड इन कोर, तो फिर इट इज़ वेरी वेल एडवाइस कि तुम लोग एक इंटर्नशिप पकड़ो. अगर मतलब कुछ पेड इंटर्नशिप नहीं मिल रहा, गो एंड ग्रैब अ अनपेड इंटर्नशिप. अनपेड इंटर्नशिप पकड़ के गो देयर एंड लर्न देयर, यू विल डेफिनेटली गेट एन एज ओवर द अदर स्टूडेंट्स. एंड मतलब अगर तुमको नहीं पूछो तुमको कॉन्फिडेंस वैसे भी मिल जाएगा कि नहीं मुझे इतना पता तो है, so you will have that confidence in your face while answering the questions. So even though if they don't ask for it, you are still getting the better cake, better piece, better end of the deal. And Dada, if the interviewer asks that why you want to join this company, so what would be the ideal answer? Ribu has the best answer for this. Ribu তুই স্যামসাং এ কি বলেছিলিস বল না? রিবু কি আছে এখানে? PQR রিবু আছে এখানে? রিবু সেন তুই কি খাচ্ছিস? প্লিজ আনমিউট করে বল.
দাঁড়া, আমি আমি রিভুকে ফোন করে বলছি। দে আমাকে 1 সেকেন্ড দে, but I will make sure कि ओके ত্রিভু ओके তোকে answer বলে। In the meanwhile, अंकित একটু দেখে একটা আইডিয়া দে দেন how to prepare for different projects. যদি কেউ কোডের প্রজেক্ট করতে চাস তাহলে তোদের যে সেশনাল করানো হয় ওটাকে যদি নিজে থেকে করিস তাহলে আরামসে হয়ে যাবে। ওটাকে যদি ওর তুই বুঝিয়ে দিতে পারিস ইন্টারভিউয়ারকে, ইন্টারভিউয়ার খুশি হয়ে যাবে। हाँ भाई अच्छा दादा বলছি सुन मेरा बात सुन ले फिर बोल दियो। याद आया फिर भूल जाऊंगा। क्या कह रहा था मैं, देख भूल ही गया। हाँ, रेज्यूमे तुम लोगों ने नहीं बनाया तो बना लो और मेक श्योर यू मेक एन एटीएस फ्रेंडली रेज्यूमे। अब एटीएस फ्रेंडली रेज्यूमे जनरली ऑफ कैंपस में ज़्यादा काम आता है, बट देयर इज नो हार्म इन मेकिंग एन एटीएस फ्रेंडली रेज्यूमे। लाइक एटीएस फ्रेंडली मतलब रेज्यूमे का मतलब क्या होता है, एटीएस एक सिस्टम होता है which companies use for tracking a lot of resumes. Like if you have an opening, let's say you are a company, you want to hire for a certain positions, you put up the job role and the job vacancy on a certain website, तो उसके लिए बहुत सारे रिज्यूमे का इनफ्लो आता है। तो अब उसको एटीएस जो सिस्टम होता है वो बेसिकली स्कैन करता है जो भी वर्ड्स हैं तेरे इसमें रिज्यूमे में, और वो जो कीवर्ड्स हैं वो मैच कर रहे हैं कि नहीं जॉब डिस्क्रिप्शन के साथ। So an ATS friendly resume is a resume which can be easily scanned in proper format by the system। ठीक है, तो ATS friendly resume सर्च कर, या फिर तू एक नॉर्मल MS वर्ड में resume बना ले, और there are website in which you can upload your resume না, সকাল and বলেছি। check how much of an ATS friendly resume it is। ठीक है, और अपार्ट फ्रॉम इट एक और चीज़, तुमको हर वो कंपनी जो आती है, मतलब जिसमें तुमको जाना है, तुम जिसके लिए तुम अप्लाई कर रहे हो, उसका जेडी को ध्यान से पढ़ना। और उसका जेडी में जो कीवर्ड्स हैं, जो जॉब रिक्वायरमेंट्स है टेक्निकल, और वैसे तो और कोई रिक्वायरमेंट नहीं होता है, टेक्निकल रिक्वायरमेंट ही वो होता है। तो वो जो कीवर्ड्स हैं, मेक श्योर कि तुम उसको हाईलाइट करो अपने रिज्यूमे में। हाईलाइट ऐसा नहीं, मतलब हाइलाइटर से हाईलाइट नहीं करने बोल रहा हूँ। मान लो फॉर एग्जांपल कोई कंपनी है, जैसे एमएल का एक एग्जांपल दे रहा हूँ। हावेवर ऐसा नहीं कि एमएल लगता है सब में, वो मत करना। मैं एमएल का बता रहा हूँ क्योंकि इस कंपनी के लिए स्पेसिफिकली लगा था। एक कंपनी आई थी विच रिक्वायर्ड डीप लर्निंग। डीप लर्निंग इज बेसिकली एडवांस्ड मशीन लर्निंग, एडवांस पार्ट है मशीन लर्निंग का। उसका एक नीश कंसेप्ट होता है KNN, वो उसको चाहिए था, न्यूरल नेटवर्क, और वो चाहिए था उसको। तो अब मैंने अपने प्रीवियस रिज्यूमे में वो ऐड नहीं किया था, लेकिन क्योंकि जेडी में स्पेसिफिकली लिखा था तो फिर वो मैंने अलग से ऐड कर दिया, जबकि मेरे को नॉलेज नहीं था उसका, वो मैंने बाद में प्रिपेयर किया थोड़ा बहुत। दैट्स अ डिफरेंट थिंग। अगर तुम कर सकते हो उसके ऊपर आंसर तो ही ऐड करना। आई एम नॉट encouraging you to add things in your CV which you won't be able to answer questions from। Not at all, don't do that mistake। Make sure that you have a uh, like basic if not strong grasp over that topic before adding it to your resume, and modify your resume accordingly। तो हम लोग ये बहुत करते थे कि जिस भी कंपनी में अप्लाई कर रहे हैं उसका एक मतलब थोड़ा ट्वीक्ड वर्जन ऑफ आवर ओरिजिनल रिज्यूमे, ताकि वो उस पर्टिकुलर कंपनी के जॉब रोल के लिए केटर करता है, वैसा हम लोग अपलोड करते थे। So that we increase our chances of getting into the next round। और एटीएस फ्रेंडली होने का फायदा ये होता है कि एक मतलब नहीं, मेरे को पूर्वेंदु ने बोला था कि एटीएस यूज नहीं होता है हमारे ऑन कैंपस ड्राइव में, लेकिन एक ऑन कैंपस कंपनी में आई थी। एटीएस यूज नहीं होता। नहीं ब्रो, मैं बता रहा हूँ, मैंने ये सिर्फ एक कंपनी के साथ ही देखा था जहाँ पे कौन सा मेरे को याद नहीं आ रहा है, बहुत अर्लियर फेज में ऐसा एक हुआ था जहाँ पे मैंने जो अपना ओरिजिनल सीवी बनाया था वो कैनवा में बनाया था, एंड इट वाज लाइक मोर ऑफ अ क्रिएटिव सीवी देन प्रोफेशनल सीवी। और वो एटीएस फ्रेंडली नहीं था। बेसिकली व्हेन यू स्कैन इट यूजिंग एन एटीएस स्कैनर, द डिफरेंट लाइंस गेट जम्बल्ड अप एंड वर्ड्स गेट मिक्स्ड, देयर इज नो सेपरेशन बिटवीन स्किल्स एंड एजुकेशनल क्वालिफिकेशन। तो वो प्रॉब्लम कर रहा था थोड़ा। तो मेरे को एग्जैक्टली कंपनी का नाम याद नहीं है। इट वाज एन एनालिस्ट प्रोफाइल, एनालिस्ट था या फिर मेरे को याद नहीं है एग्जैक्टली, बट देयर इज नो हार्म इन मेकिंग एन एटीएस फ्रेंडली रिज्यूमे। तुमको एडवांटेज ही मिलेगा ट्रेडेक्स के एनीवेयर बात यू कर अप्लाई। भाई वो अर्ली आया था, मतलब मैं बता रहा हूँ, इट वाज ट्रेडेक्स भी तो अराउंड पीडब्ल्यूसी के पहले आएगा।
अगस्त में चालू हुआ था ना, सितंबर या अक्टूबर में सितंबर लगभग कोई एक महीना सितंबर था। लास्ट सितंबर 31 अगस्त में ट्रेडेंस आया था। ट्रेडेंस में भी ट्रेडेंस, हाँ ट्रेडेंस में, हाँ शायद वो ट्रेडेंस इज एन एनालिटिक्स, मतलब एनालिटिक्स का रोल कैरी आती एनालिटिक्स है कंपनी, फॉर उसने नहीं किया था, उसने वैसा नहीं हाँ किया, वो भी नहीं लिया था हाँ। तो बट तो उन्होंने तो एटीएस यूज नहीं किया था। मे भी नहीं किया हो, अरे चल मैं as मान far गया as नहीं I किया know, हो। on campus companies do not do ATS. लेकिन हाँ My मैंने ऑफ experience, कैंपस सिस्को off में campus अप्लाई किया था जैसे। everybody does that. They हाँ cannot do सिस्को में जैसे ATS. अप्लाई किया था, तो सिस्को में क्या है ना, व्हेन यू गो टू देयर लाइक रजिस्ट्रेशन पेज, वंस यू कंप्लीट द रजिस्ट्रेशन फॉर्मेलिटीज, व्हेन यू अपलोड योर resume, there is this separate column where they show you your extracts from your resume, which their ATS system it extracts and shows you a preview of what is being shown to the actual reviewer. So there I found out that my resume was not being read correctly by the ATS system. ठीक है, तो उससे मेरे को पता चला कि ये प्रॉब्लम हो रहा है। तो व्हेन आई मेड एन ATS फ्रेंडली resume, I put it into the same, I like uploaded it in the same web page, and now it read correctly. So if you are going for off campus, make sure you have an ATS friendly resume. It's important because see, you are just numbers for the interviewer or the panel who is going to, recruitment or for the HR. So if you don't have the correct keywords which match with the job's requirement, it won't you won't make through the first round itself. क्योंकि सिस्टम के पास थोड़ी इमोशन है, वो थोड़ी देखने जा रहा है तुमको कितना नॉलेज है, तुमको कितना एक्सपीरियंस है, तुमने कितना हार्डवर्क पुट इन किया है। उसके लिए बस कीवर्ड मैच हुआ तो यू आर गुड टू गो, इफ इट डजंट यू आर डिस्क्वालिफाइड। इट इज एज सिंपल एज दैट। सो मेक श्योर तुम अपना रेज्यूमे को प्रॉपरली बनाओ, ट्वीक इट उनको अकॉर्डिंग टू उनको व्हाट्स थोड़ा रिक्वायरमेंट। प्रोजेक्ट्स के बारे में बता देना, समर में जो लोग। हाँ मैं बता देता हूँ। तो रेज्यूमे का पार्ट हो गया। प्रोजेक्ट्स का देख, मैं एक चीज बता रहा हूँ। इट्स अ वेरी हाई प्रोबेबिलिटी फॉर दोज हु आर वेरी न्यू टू एनालिटिक्स एंड हु हैवंट डन अ सिंगल प्रोजेक्ट येट, दैट every like 3 or 4, 1 out of 3 or 4 students will end up having at least one project in common. लाइक हमारे बैच में मैंने देखा है रियल एस्टेट प्राइस प्रेडिक्शन मॉडल, ये इतने लोगों ने बनाया कि इट वाज लाइक अ प्री रिक्विजिट फॉर एवरी कंपनी। मतलब ऐसा मतलब हो गया था। मैं जिसका सीवी देखूं सबके में रियल एस्टेट प्राइस प्रेडिक्शन मॉडल, हाउस प्राइस प्रेडिक्शन मॉडल। तो ट्राई करो थोड़ा सा मेन स्ट्रीम से हट के, अगर कर सकते हो तो वो वैसा प्रोजेक्ट्स डालो। जरूरी नहीं है तुमको एमएल का प्रोजेक्ट डालना है, तुमको एमएल सीखना ही है। आई एम नॉट लाइक फोर्सिंग यू इनटू दिस, बट इट्स जनरली like it adds a good impression. It acts as a differentiating factor if you have something of that sort. It reflects that you are willing to learn different technologies, and क्योंकि जो तुम टेक्नोलॉजीज, मतलब एक होता है कि कॉर्पोरेट वर्ल्ड होता है, एक रिटेल वर्ल्ड होता है, जो एज अ कंज्यूमर वर्ल्ड, मतलब ठीक है कंज्यूमर वर्ल्ड समझ लो, जो हमारे जैसे लोग हैं। हम लोगों के लिए जो सॉफ्टवेयर्स बनते हैं वो बहुत अलग होते हैं एंड कंज्यूमर्स के लिए जो बनते हैं, और जो कॉर्पोरेट्स में चीजें यूज होती हैं वो बहुत अलग होती हैं। और कॉर्पोरेट्स में इट्स वेरी डायनामिक इन्वायरमेंट, यू हैव टू कॉन्स्टेंटली इवॉल्व एंड कीप ऑन लर्निंग न्यू टेक्नोलॉजीज। आज तुम मे बी लेट्स से एज्योर पे काम कर रहे हो कुछ, कल तुम को कोई एकदम बेकार सा डॉट नेट का प्रोजेक्ट दे दिया जो कि बंद हो चुका है। मतलब तुमको सीखना पड़ेगा डायनामिकली, यू हैव टू एडजस्ट एवरी टाइम, एंड दीज आर थिंग्स व्हिच आई डेफिनेटली डोंट हैव एक्सपीरियंस विद, बट आई एम शेयरिंग द एक्सपीरियंस ऑफ माय एल्डर ब्रदर। दिस इज व्हाट ही टॉट मी एंड आई एम जस्ट पासिंग दिस ऑन टू यू। तो ऐसा होता है कि तुमको अलग अलग चीजें सीखनी पड़ती हैं, दैट टू विद इन अ लिमिटेड टाइम फ्रेम। सो व्हेन यू ऐड एटलीस्ट 3 or 4 गुड टेक्निकल स्किल्स which are relevant in the field that you are applying it for, it reflects that you are willing to evolve and change dynamically according to requirements of the role. So it acts as a positive catalyst for your selection process. And regarding projects, कुछ some of the good projects, जैसे मैं एग्जांपल्स आइडियाज दे दे रहा हूँ। जैसे कि देखो एसक्यूएल पे अगर प्रोजेक्ट बनाना है, तो मैंने जो बनाया था मतलब खुद से नहीं बनाया था ऑफ कोर्स, मतलब आई फॉलोड अ ट्यूटोरियल, बट आई डिड इट ऑल बाय माय सेल्फ बाय फॉलोइंग द ट्यूटोरियल। सो वो प्रोजेक्ट था कि सेल्स इनसाइट्स ऑफ अ कंपनी। मतलब बेसिकली एक इलेक्ट्रॉनिक्स की कंपनी है, उसका सेल्स डेटा है अलग अलग रीजन में, अलग अलग प्रोडक्ट्स में, अलग अलग कस्टमर नंबर है। और तुमको बेसिकली एक उसमें एसक्यूएल का भी काम लग रहा है, तुमको डेटा क्लीनिंग भी करना है। तो एसक्यूएल लग रहा है और विजुअलाइजेशन वो बनाना है, एक डैशबोर्ड बनाना है लास्ट में, तो उसमें टैब्ल्यू भी लगा था मेरे को।
तो उसके अंदर मैंने मतलब बेसिकली थोड़ा बहुत एसक्यूएल सीखा और मेजॉरिटी ऑफ इट वाज ऑन टैब्ल्यू। तो टैब्ल्यू में बेसिकली तुमको सेल्स का जो स्प्लिट है अकॉर्डिंग टू द टॉप 5 रीजियंस, टॉप 5 कस्टमर सेगमेंट, टॉप 5 मोस्ट सोल्ड प्रोडक्ट्स, like revenue chart, revenue versus time chart, profit versus time chart, sales versus time chart, ये सब करके एक डायनामिक डैशबोर्ड बनाया था मैंने। ये तुम लोगों को इंटिमिडेटिंग लग रहा होगा, बट प्लीज डोंट गेट लाइक वेरी स्केयर्ड विद दिस। just start somewhere, take any point, take any corner, and you will like eventually figure out the points that you need to go on next. So ये एक एसक्यूएल और विजुअलाइजेशन का ये एक प्रोजेक्ट था विच वाज गुड। एमएल में अच्छा प्रोजेक्ट्स, जैसे मैंने एक कंपनी आई थी सुतानो, उस कंपनी का नाम क्या था जो हमारे लिए इसमें आई थी, डायबिटिक रेटिनोपैथी डिटेक्टर बनाती है वो, बेसिकली एमएल यूज करती है। Artillus, yes, Artillus. So Artillus was this company which has a very niche, very specific requirement of ML. Like it was that company that we were hoping Sanskar would get into, because he was so desperate for a role of like that. But anyways, उसमें वो जिस चीज पे काम करती है वो basically it uses ML, ML as in the software side, and the hardware which scans your retina, and it utilizes the data to detect whether you are suffering from a disease called diabetic retinopathy. It affects your retina. So I found a project on Coursera which was on diabetic retinopathic detector. It was basically a classification model of using machine learning. तो वो क्लासीफाई कर देता था। तो मैंने जब उस कंपनी के लिए अप्लाई किया था, तो मैंने उस प्रोजेक्ट को मतलब आई हैड टू बाय इट। आई एम नॉट रिकमेंडिंग यू गो एंड स्पेंड मनी ऑन दोस थिंग्स, बट I thought that it would be a good idea if I just bought the project and I understand how it's done, and then I'll put it in my resume. Of course, there's no point putting it into my resume if I cannot explain it to the end interviewer. There is no point simply. So मैंने वो समझा, वो किया, and when I was halfway there, I thought like I realized that this is very deep. It cannot be done in a few days. So I ultimately skipped on that part. So मतलब ऐसे तो तुम basically मैं ये कहना चाह रहा हूँ कि if there is a company which deals with certain a very specific customer base or a very specific technological requirement, and if you find a project on the internet which matches or which is exactly like what the job description requires you to, you can put it in your resume, provided you have understood each and every line of that code, or each and every line of that project, and you can explain it to your friend or the interviewer for that matter. So you can like put in those type of projects, and don't go for very mainstream projects. I'm warning you, like it's of no use if all of you have the same projects on your CV. It won't actually create a differentiating factor. The very reason for which you're putting up that resume gets nullified. So I think like I'll tell you what you do. You search a particular topic, or like a XYZ project on ML, and you don't like watch the videos with the most views. You scroll down a bit, or you go to the filter section of YouTube search results, and search or by the last week or last month only, you will get some newer projects which have not yet reached the target audience yet. And if he or she has explained it correctly, you could just understand and put it up in your resume. So you could do that. हो गया कुछ पूछना है तो और Okay. पूछ लो। रुको. Pratham Maskara had asked a question that why do you want to join our companies? HR asked what should be the most appropriate answer. So Ribu here had given a very intuitive answer when he was giving the HR round in Samsung. So Ribu will tell you how did he go about giving it the answer, and this is what Ribu has done is what you should do for every core company in general. Ribu, So please go ahead. basically, when you are going for an interview, then you should do some research on whatever company you are going for, that what are the benchmark projects they have done. So you have to show them that yes, you are fascinated to join the company because of that project. Like in my time, Samsung, one part of Samsung is Samsung CNT. So they have constructed Burj Khalifa. So I have researched that before going to the interview.
So when I have gone to interview, they have asked the same question, why do you join us? So I have simply told that, ma'am, the company is great, and I have seen that you have constructed one of the most challenging projects. So that's the Burj Khalifa. So that thing is very fascinating to me, and I want to be one of the part of those future challenging projects that we will do. So after hearing this, she asked me that that we have constructed Burj Khalifa. Then I have told, yes, ma'am, I know. So they were, I think they were very much impressed by that answer. So whenever you are going for an interview for any company, you should do some basic research on what they are doing, and note down their benchmark projects so that you can use them diplomatically when you require them. That's all. আর কেউ কিছু বলবে তো বলে দেয়। দাদা দাদা বলছিলাম যে বলছি যদি কোরের একটা জন্য কি কোনো ইন্টার্নশিপ কেউ সফটওয়্যার ভালো শেখা করে করে দরকার? তো দেন আর কি করার ইয়ে আছে? হ্যাঁ, কি জ্যোতির্ময় বল, কি বলছিস আগে? বলছি আমি বেসিক্যালি একটা ইন্টার্নশিপ মানে খুব ভালোভাবে করে নিয়েছি, তো সামারে কি আমি আর করব, মানে আমি কোরের জন্যই বসবো, তো সামারে কি আমার আর কি করা দরকার আছে, নাকি আমি আমার বেসিক গুলো আরো স্ট্রং করবো? দেখ, একটা ব্যাপার হচ্ছে, তুই যদি ইন্টার্নশিপ একের বেশি করিস, তাহলে কোম্পানিকে তোকে এটা বোঝাতে হবে যে তুই সামার ভ্যাকেশন যেটা ছিল সেটা তুই ওয়েস্ট করিসনি, যে মানে তুই খালি বসে আছিস ঘরের মধ্যে, অমনি করিসনি। কোম্পানি এটা দেখতে চায় যে তুই যেন সময় না নষ্ট করিস। এটা হতে পারে তুই কোনো ইন্টার্নশিপ না করে, তুই যেটা আমাকে সুতানুপ যেটা একদিন বলেছিলাম, এটা খুব ভালো করে মনে আছে আমার। ও বলেছিল যে ইউ ক্যান ডু ওয়ান থিং, ইউ ক্যান গো ফর অ্যান এনজিও ইন সামার ভ্যাকেশন। তুই এনজিও থেকেও কাজ করতে পারিস, বাট ওকে, তোকে দেখাতে হবে যে হ্যাঁ, তুই তোর টাইমটা মানে ফালতু সময় মানে নষ্ট না করে তুই কিছু ভালো জায়গায় ইনভেস্ট করেছিস। সো দ্যাটস অল ওকে, ফর ইন্টার্নশিপ। ইউ ক্যান ডু ওয়ান থিং, তুই এনপিটিএল কোর্স করতে পারিস, যেটা যেটা মানে ভেরি ভেরি হেল্পফুল। মানে আমার অনেক চেনা জানা আছে যারা আইআইটি তে পড়ছে, তো তাদের আমি জানি তারা অনেকেই করেছে। তো আমি সবাইকে মানে যারা ইন্টারেস্টেড তাদেরকে রেকমেন্ড করব যে যারা সামার ভ্যাকেশনে ব্রেক যেটা পাচ্ছে, সেটা ডিফারেন্ট আইআইটিস এর যারা প্রফেসর তাদেরকে মেল করে সেখানে গিয়ে তাদের আন্ডারে কিছু কাজ করতে পারিস, বা এনপিটিএল কোর্স করতে পারিস, মানে কিছু একটা করতে হয়, করলে খুব ভালো হয়। সার্টিফিকেশন এমনি নাকি এনপিটিএল ভিডিওস দেখে ফেললাম ওটাই আমার পড়াশোনা হয়ে গেল। কোম্পানিজ জেনারেলি ডু নট রেকগনাইজ কি তুমি গেটের জন্য পড়াশোনা করছো। দে ডু নট ভেরি মাচ প্রেফার কি তুমি গেটের জন্য পড়াশোনা করছো। তারা তো বলবে কি আরে তাহলে তুমি তো অন্য জায়গায় হায়ার এডুকেশন চলে যাবে, তুমি আমার কোম্পানি কেন জয়েন করবে। সো তুমি যদি গেটের জন্য পড়াশোনা করছো, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু তুমি সামার ভ্যাকেশনটা খালি হয়েছিল। সো দে ওয়ান্ট কি মানে যদি তোমার কোনো গ্যাপ থাকে, ইফ ইউ ক্যান ফিল দ্যাট গ্যাপ কি আমি কিছু একটা কাজ করেছি, মানে ইফ ইউ অলরেডি হ্যাভ মানে কোর ইন্টার্নশিপ। আমি তো নিজেই দুটো ইন্টার্নশিপ করেছি। আমি সেকেন্ড ইয়ারে আমি কোর ইন্টার্নশিপ করেছি এলএনটি তে, আর থার্ড ইয়ারে আমি এলএনটি ফাইন্যান্সে একটা কোর অ্যানালিটিক্যাল মিক্সড ইন্টার্নশিপ করেছি। ওকে দাদা। দেখ, তো মানে বেসিক্যালি আমি আমার সামার ভ্যাকেশনটা খালি রাখিনি। अरे হ্যাঁ, कर ये যেটা बोला সুতরাং क्या, ये बोला तो সুতরাং ये बोला कि हमें ये इंटर्नशिप करबो ना कि ब्रश अप करबो। भाई ब्रश अप करने के लिए तेरे पास बहुत टाइम है भाई, तेरे को 2 महीना नहीं लगेगा ब्रश अप करने में और ये करने में। तेरे को उसके बाद जब सेमेस्टर चालू होगा तभी तेरे को बहुत टाइम मिलेगा तू अगर करेगा तो। लेकिन মানে इस इफ यू आर ये वाला जो समबडी हु इज एमिंग फॉर कोर, देन ब्रश अप करने के लिए बहुत टाइम मिलेगा, बिकॉज कोर का हाँ कंपनी जनरली स्टार्ट्स कमिंग इन द मिड, मतलब मिड सितंबर में तुम लोग को नोटिस मिलना चालू हो जाएगा कि कोर कंपनी आ रहा है, एंड हाँ हाँ मे वही बी वही। लास्ट वीक ऑफ सितंबर से कोई ना कोई कोर कंपनी आ जाएगा। और भाई দেখ, सुन एक और चीज, ये रिभू जो एनजीओ वाला बोला ना, एक सेकंड रिभू बस बता दी, बहुत सही चीज याद आया मेरे को। हाँ, तो वो एनजीओ वाला जो बोला ना रिबू ने, अगर तुम लोग में से कोई है जो एमबीए का प्लान कर रहा है फ्यूचर में, नॉट लाइक जस्ट आफ्टर कॉलेज, इवन आफ्टर कॉलेज, बट मैं बता दे रहा हूँ, मेरे को पता चला ये चीज। इफ यू हैव एन एक्सपीरियंस विद एनजीओ ना, इट रियली गिव्स यू लाइक गुड, वो मतलब वो एमबीए में बहुत काम देता है अगर तेरे पास एनजीओ का एक एक्सपीरियंस है छोटा सा।
So even from that perspective, it's a very good investment of time and effort. अभी আরেকটা জিনিস যেটা হচ্ছে আহ, দেখ এটা সবসময় এরকম না যে কোর মানে তুই কোডিং কিছু জানবি না, এটা কখনোই না। যদি তুই স্ট্যাট প্রোর ব্যাকগ্রাউন্ড ওয়ার্কিং দেখিস সেটা C++ হয়, অ্যাজ পার অ্যাজ আই নো। তো এটা তুই যদি খুব ভালো করে তুই এরকম একটা কাজ করতে পারিস যে তুই কোডটাও পড়লি, প্লাস তুই ধর সামার ভ্যাকেশনের সময় তুই খালি সময় তোর কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে নিলি। এটা এটা মানে একদমই না যে তুই কোডিং এর লাইনে চলে গেলি। C++, পাইথন এগুলো ইকুয়ালি মানে এখন যে সিভিল সফটওয়্যার আসছে সেখানেও ইউজফুল, তো এটাও করতে পারিস তোরা। और भाई C++ तो PAB सर को भी पता है, तो हाँ वही तो बात उतना है, तो मेंटेन करना पड़ेगा भाई। हाँ वही बात है। तो अभी আরো तुम কোনো देखिए स्टैट प्रो वगैरह वगैरह जो भी सॉफ्टवेयर है उसका बेसिक बैकग्राउंड लैंग्वेज वो C++ ही करता है वो लोग। हाँ, और जो लोग कोर में जा रहे हैं उनके लिए स्टैट प्रो, मैटलैब, दिस इज वेरी इंपॉर्टेंट। मतलब ये वो सब तो आना ही तेरे को चाहिए। याद है वो सेशनल में हम लोग के एक सर आते थे, अमिताभ सर थे, जो हाँ 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 हाँ, बेंटली वो का प्रोडक्ट पढ़ाते थे मैनेजर मेरे थे। को। हाँ हाँ, हाँ, वो आदमी बेंटली का प्रोडक्ट मैनेजर था। ভাই तो তোরা স্ট্যাটুর ব্যাপারে এখনো কিছু না জানিস, আমি সাজেশন দেবো 4.1 এর অনার্সটা নিয়ে নিস, ওখানে স্ট্যাট প্রো সেরা পড়িয়েছে। চুপচাপ ওটা নিয়ে নিস, স্ট্যাট প্রো একদম ফ্রম স্ক্র্যাচ থেকে ভালো করে শিখে যাবি। ওকে দাদা। এনি মোর ডাউটস? ইন্টারভিউতে ট্যাকলিং কোশ্চেন কিছু মানে এমন থাকে যেগুলো তোমরা বলেছিলে লাস্টে বলে দেবে সুতানুক দা, মানে কিভাবে কি ট্যাকেল কোশ্চেনস করবে বলতো? মানে আচ্ছা মানে একটা আমার দাদা যেটা হট করে মাথায় কোনো আসছে, কোশ্চেন মানে এমনি জিজ্ঞেস করেছিল আমাকে যে হোয়াট ডু ইউ সি ইয়োরসেলফ ইন আপকামিং 10 ইয়ার্স। তো এটা একটু মানে ভাবার বিষয় যে তুই কোম্পানিকে ইমপ্রেস করার জন্য কি বলবি। তো এরকম বলতে পারিস যে মানে আমি 10 বছর পরে মানে এরকম তোমার যদি তোর ইচ্ছা হয় যে তুই ওই কোম্পানিতে মানে জব পেতে চাস, তো এরকম অবশ্যই বলতে পারিস যে 10 বছর পরে আমি তোমার একটা রেপুটেড কোম্পানি মানে কোম্পানির একটা রেপুটেড এমপ্লয়ি হতে চাই, যেন আই ক্যান বি দ্য ওয়ান স্টপ সলিউশন ফর ইউর কোম্পানি। এরকম যদি বলিস তাহলে ভালো মানে ইমপ্রেস হয়ে যাবে। না, এটা তো মানে বুটলেগিং টাইপ। এটা বলা যায় মানে ইট ইজ লাইক কি ইউ ক্যান এক্সপ্রেস ইউর এইমস, কি মানে আমি আমি একটা এমনি লেভেলের রোলে কাজ করতে চাই। মানে একটু রিসার্চ করবে কি মানে আজ থেকে 10 বছর পরে ইফ ইউ আর এমিং ফর ডিজাইন, তাহলে তুই দেখবে কি 10 বছর এক্সপিরিয়েন্স ডিজাইনের লোকেরা মানে জেনারেলি কোন লেভেলে থাকে। আর ইফ ইউ আর এমিং ফর কনস্ট্রাকশন, তাহলে সেম 10 বছর লেভেলে কনস্ট্রাকশনের লোকেরা কোন লেভেলে থাকে। অ্যান্ড ইফ ইউ আর এমিং ফর অ্যানালিস্ট, দেন দেখবি অ্যানালিস্ট যারা 10 বছর কাজ করেছে তারা কি লেভেলে আছে। অ্যান্ড ইফ সামবডি ইজ সফটওয়্যার ওয়ালা বান্দা ইয়ার, তাহলে দেখবি তার 10 ইয়ার্স পরে জেনারেলি তারা কোন লেভেলে আসে। অ্যান্ড তুই তুই 10 না, তোরা 12 ইয়ার্স বা 13 ইয়ার্স এক্সপিরিয়েন্সের লোকদেরকে দেখবি, আর তোরা বলবে কি আমি এমনি এমনি মতন একটা মানে লেভেলে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন সাম সর্ট অফ দিস লেভেল অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাচিভ দিস থিংস। আমার একটা ড্রিম আছে কি আমি মানে নিজের থেকে এত ক্যাপেবল হতে চাই। মানে if you are able to say মানে নিজের words, you have to be very much expressible, you have to be very much believable, you have to convince them কি এই convincible language তুই যদি বলিস, whether be it any domain of job, not just core, তাহলে this would be a very witty answer to what would you like to do in the next 10 years. দাদা তারপর any doubts? বলছি যে দাদা জিডিতে যদি আমাদের কেন মানে এমন একটা টপিক এসে যায় যেটা আমাদের কোনো ইয়ে নেই, মানে ওটা কিভাবে জাস্ট হ্যান্ডেল করবো, কোনো মানে বেসিক আইডিয়া বা কোনো কিছু? জিডিতে দেখ ইট ইজ জেনারেলি সাজেস্টেড কি মানে দেখ জিডি টপিকটা আমরা কিভাবে জানতে পারি, মানে অনেকজন রিলস দেখে দেখে নিউজ জানে, অনেকজনের নিউজ পেপার পড়ে নিউজ জানে, অনেকজন এমনি র্যান্ডম কেউ কথা বলছে সেখান থেকে কিছু না কিছু শিখে ফেললাম, অনেকজন মোবাইলে আর্টিকেলস পাচ্ছে, ফরওয়ার্ডস আসছে, ওখান থেকে নিউজ জানে। সো মানে ইট ইজ জেনারেলি ভেরি গুড এইটা কি রাফ এস্টিমেট কি মানে তোমরা যদি একটা বেসিক আইডিয়া অফ হোয়াট এভার ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তোমাদের কাছে জানা থাকে, ঠিক আছে, তাহলে ইউ আর ভেরি সেফ ফর জিডি।
অনেক ফিউ সিনারিওস হয় যখন তোমরা জানো না কি অ্যাকচুয়ালি টপিকটা কি কিছুর উপরে, দেন ইট ইজ অ্যাডভাইসড কি ইউ ডু নট স্টার্ট উইথ দ্য টপিক, ইউ রাইট, মানে যদি তোমাকে পেন পেপার দেওয়া হবে, সো ইউ রাইট সাম বেসিক পয়েন্টস অন হোয়াট ইউ ক্যান স্পিক অন দ্য টপিক, যা যা জানো, অ্যান্ড তারপরে ইউ আই এম লিভিং এ 4% চার্জ, ঠিক আছে। তারপরে what you can do is you can have you can listen to 3 to 4 people and let them start the entire GD process. You can listen to 3 to 4 people and তারা যেটা বলবে সেটা ভালো করে শুনে you can understand কি অ্যাকচুয়ালি টপিকটা কিসের উপরে, and সেটার করে মানে you have to very much তোর মাইন্ডটা কিন্তু অ্যানালিটিক্যাল মাইন্ডসেট হতে হবে, তোকে বুঝতে হবে কি অন্য লোকরা কি কার উপরে বলছে, and সাইমালটেনিয়াসলি তোকে তোর পয়েন্টস বানাতে হবে, ইউ ক্যানট বি রিপিটিং দেয়ার পয়েন্টস, তোকে একটু নতুন আইডিয়াস ইমাজিন করতে হবে and on that spot তোকে ক্রিয়েট করে লিখতে হবে so that you can provide with new points, you are not just rewashing their points, সেটা করে then you can be মানে তারপরে তুই নিজের পয়েন্টটা এক্সপ্রেস করতে পারলি, and সেইভাবে তুই then if মানে যখন ডিজিজে এমনি কোনো টপিক হলে তুই এইভাবে অ্যান্সার করতে পারবি। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ, দেয়ার আর মেনি অ্যাপ্রোচ, আমি যদি হয় আমি জেনারেলি এই অ্যাপ্রোচটা করতে পারি, দেয়ার আর অ্যাপ্রোচেস উইচ আর বেটার দেন মাই, সেটা তারা কেউ করতেই পারে, এমনি কোনো ফিক্সড অ্যাপ্রোচ থাকে না, অনেকজনেরই অন্য ডিফারেন্ট অ্যাপ্রোচে থাকতে পারে। আর মানে আর কোনো ডাউট না, আমার মনে হচ্ছে মানে দাদা বলছি কোরের জন্য কোন কোন সফটওয়্যারটা শেখা মাস্ট? সি ফ্রম আ কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ কোনো সফটওয়্যারই অ্যাকচুয়ালি লাগে না, বাট যে সফটওয়্যারগুলো আমাদেরকে কলেজে শেখায় দ্যাট ইজ স্ট্যাড। তুই যদি জানিস স্ট্যাডটা শিখতে অটোক্যাডের মতন ইউটিউব ভিডিও দেখলে 3 ঘন্টার মধ্যে তুই মোটামুটি 80% অফ স্ট্যাট জেনে যাবি, বাকি স্পেসিফিক কেস আছে সেগুলো শেখার জন্য টাইম লেগে যায়, বাট 3 ঘন্টার মধ্যে ইউ উইল অ্যানালাইজ, মানে আমরা যেইভাবে আমরা শিখি ওটা হয়ে যাবে। স্ট্যাড আমাদের একটা অনার্স সেশন তোদের 4.1ই থাকবে, সেটা যদি করে নিস, সেটা যদি করতে থাকিস সেখানে তোকে সরোজ স্যার অনেক ভালো করেই পড়িয়ে দেবে, জাস্ট ওই অনার্সটা করে নিলে ইট ইজ ভেরি ইজি টু পাস দ্যাট অনার্স ক্লাস অ্যাজ ওয়েল, আমি নিজেই করেছিলাম, তো ওটা করেও তোরা মানে করতে পারবি, তো দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড আমি বলবো কি তোরা একটা ব্রিজ ডিজাইন সফটওয়্যার যদি শিখতে পারিস, এটা আমাদের ব্যাচে শেখানো হয়নি, বাট অ্যাজ মাই এক্সপিরিয়েন্স অ্যাজ দি কোঅর্ডিনেটর দিস ইয়ার, ইফ ইউ আর এবল টু লার্ন সাম ব্রিজ ডিজাইন সফটওয়্যার, ইউ গুগল কি ব্রিজ ডিজাইন সফটওয়্যার হয়, মেডাস হয়, আর একটা 2-3টা হয়, আমি এখন ভুলে গেছি, রেভিট হয় কিনা ভুলে গেছি, বাট ইফ ইউ আর এবল টু লার্ন সাম, কি বলছিস? যদি তুই কনস্ট্রাকশনে যাস তাহলে এমএস এক্সেল ভালো করে জানবি। না এমএস এক্সেল এমএস অফিস ইজ বেসিক, সেটা তো আমি মানে কাউন্ট করছি না এখন, এমএস এক্সেল এমএস অফিস এমএস পিপিটি এমএস ওয়ার্ড কম্পিউটারের বেসিক হ্যান্ডলিং, এইগুলো তো সব বেসিক। আই এম অ্যাজিউমিং কি তুই 4 বছর যাদবপুরে পড়েছিস, তুই অনেক কম্পিউটার ঘেটেছিস, এগুলো তুই জানিস। অটোক্যাড জানবি প্রথম, দ্বিতীয় জানবি স্ট্যাট প্রো, আর থার্ড জানবি যে কোনো একটা সফটওয়্যার। আমি পার্সোনালি ইট্যাব শিখেছিলাম। এই ইট্যাব শিখেছে, ইউ ক্যান লার্ন অ্যাবাউট ইট্যাব শিখতে পারিস, তুই রেভিট শিখতে পারিস, তুই মিডাস শিখতে পারিস। মিডাস ইজ আ ব্রিজ ডিজাইন সফটওয়্যার, কয়েকটা কোম্পানি যারা ব্রিজের ডিজাইন করে, কোম্পানি ज्यादा ফুল কোম্পানি নেই শেখাতে হয়, আরে মতলব কম্পিউটার ঘাটা ভাই, মানে বেসিক কম্পিউটার শেখা, তো এইগুলো শিখে নিলি। এইটার পরে যদি ইফ ইউ আর এইমিং ফর কনস্ট্রাকশন, তাহলে আমি বলবো কি স্ট্যাডের পরে ইউ ডু নট গো টু দ্য ইট্যাবস অর রেভিট অর এইসব পার্ট, ইউ গো ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। কনস্ট্রাকশনে তুমি যদি দেখাতে পারো, কনস্ট্রাকশন কোম্পানি তুমি যদি দেখাতে পারো তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট করো, তোমাকে ইউ আর আ ভেরি অ্যাট্রাকটিভ ক্যান্ডিডেট টু দেম। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দুটোই আছে আমি যা জানি, একটা হলো এমএস প্রজেক্টস আর একটা হলো প্রাইমেভেরা, PRIMEVERA। এই দুটোই সফটওয়্যার মোস্টলি ইউজ হয় অ্যাক্রস অল কোম্পানিজ। তো তোমরা যদি এই দুটো সফটওয়্যার শিখতে পারো, এটা হলো কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ কিন্তু শেখায়, মানে অ্যাজ আ পার্ট অফ দ্য কোর্স শেখায়, আমাদেরকে আনফর্চুনেটলি শেখায় না। But if you are able to learn these two softwares, if you are aiming for construction companies, তাহলে these are a big plus। মানে আমি বলছি ইট্যাবস আর এটা তোমরা যদি না শিখতে চাও, মানে আফটার স্ট্যাড এন্ড অটোক্যাডটা তো বেসিক, সেটা তোমরা শিখে নাও, তোমরা শিখেছোই হবে, তুমি জানো আগের থেকে। স্ট্যাডটা তোমরা শিখে নাও প্লিজ। এটার পরে ফর ডিজাইন বেসড রোলস তোমরা মেবি এইগুলো অ্যাটাক করতে পারো, অ্যান্ড ফর কনস্ট্রাকশন বেসড রোল তোমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বেসড সফটওয়্যার অ্যাটাক করতে পারো। তাছাড়া if somebody wishes to learn, they can try and learn IIT Pave। IIT Pave হলো একটা বেসিক্যালি ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন সফটওয়্যার।
ওটা কিভাবে ইউজ করতে হয় তোমাদেরকে পিএসএলই শিখিয়ে দেবে। পিএসএল এর কাছে গিয়ে একবার গিয়ে ভিক্ষা চাইবে, পিএসএলই শিখিয়ে দেবে। এনিথিং মোর? আমাকে ইয়েতে জিজ্ঞেস করেছিল তুমি ই ট্যাবস বা রেভিট এমনি কোনো সফটওয়্যার জানো কিনা, আমাকে ইন্টার্নশিপে জিজ্ঞেস করেছিল। ওটার ওপরে খড়গপুরে একটা G+4 বিল্ডিং আমাকে ডিজাইন করতে দিয়েছিল। তারপর আর একটা জিনিস, যদি কেউ ডিজাইন রোলে যাচ্ছিস, এটা নয় যে বিএমসি ছেড়ে দেবো, ডিজাইন রোল কোম্পানি এসছে আমি বিএমসি পড়বো না, বিএমসি পড়ে যাবি, ঠিক আছে? বিএমসি পড়ে যাবি। আর যদি কেউ ইন্টার্নশিপ হয়ে যায়, যদি ধর কারো পেড ইন্টার্নশিপ আছে, তোকে পাক্কা ওখানে বিএমসির ওপরে খুব ভালোভাবে কোশ্চেন করবে, বিএমসি আর একটা হচ্ছে তোর কোয়ান্টিটি সার্ভে যেটা তোরা করেছিস, ঠিক আছে? এই কটা টপিক ভালো করে পড়ে আস। দাদা এই প্রত্যেকটা সাবজেক্টের থেকে যে মেন জিনিসগুলো মানে আমাদের পড়তে হবে, এরকম কোনো লিস্ট কি তোমাদের কোনো বানানো আছে, মানে এরকম টাইপের কিছু? সেটা তো আমরা বলেছি, আই থিঙ্ক নাহিদ ওয়াহিদ সব নোট করে দিয়েছে, তোকে একটা মিনিটস অফ মিটিং দিয়ে দেবে, সেখানে সব লেখা থাকবে। বিএমসিতে বললে কি আছে, সিমেন্ট পড়বি, ব্রিক পড়বি, ওই সব। আর এই বেশিরভাগ usually থেকে বলে কোয়ান্টিটি দিলে সার্ভে। মানে অনেক কিছু ভুলে যাবে। আসলে বিএমসি পার্টটাই অনেক বড়। যদি তোকে আমি বলে দিই তুই শুধু সিমেন্ট পড়বি, সিমেন্টের ওপরেই সিমেন্ট 19 ঘন্টার কম্পোজিশন, লেকচার টাইপস আছে। অফ সিমেন্ট ওইসব চলে আসে। ব্রিক্সের মধ্যে ব্রিক সিমেন্টের সাইজ, ওপরই ব্রিক অনেক কিছু আছে। অ্যারেঞ্জমেন্ট, আমাদের একটা গোটা ইলেকটিভ ছিল সিমেন্টের ওপরে। হ্যাঁ, সিমেন্ট কংক্রিট টেকনোলজি, রাইট? একটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করে, খুব ফেমাস কোশ্চেন এটা, যখন আউটার ওয়াল, যখন আমরা আউটার ওয়ালে ক্যালকুলেশন করি আমরা মিটার কিউবে করি, আর যখন পার্টিশন ওয়ালে ক্যালকুলেশন করি আমরা মিটার স্কোয়ারে করি, কেন করি? এরকম কোশ্চেনের জন্য রেডি থাকবি। এর উত্তর আনফরচুনেটলি আমিও ভুল দিয়েছিলাম, আমি এখনো অব্দি এটা উত্তর জানি না। এটা আমার গ্র্যান্ড ভাইভাতেও আমাকে এডি স্যার জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিতে পারিনি, আমি জানি না এটা ব্যাপারে, ঠিক আছে? আর প্লিন্থ বিম কি হয় ভালো করে জানি আমি, প্লিন্থ বিম কি হয়। এটা বলবি না যে স্যার প্লিন্থ বিম হচ্ছে ওইটা যেটা ভাই প্লিন্থ তুই লেভেলে গ্র্যান্ড দেওয়া। ভাইভা নোটস কেন দিচ্ছিস? গ্র্যান্ড ভাইভা নোটস দিয়ে দেবো। না, এটা আমাকে ইন্টার্নশিপে জিজ্ঞেস করেছো, তুমি জানো প্লিন্থ বিম। আর একটা জিনিস, একটা যে কোনো বিল্ডিং কে একদম ফ্রম স্ক্র্যাচ, একটা প্রসেস কি করে বানাতে হয় ওই প্রসেসটা দেখে যাবি, জিজ্ঞেস আমরা করতে পারে শিখি, ইন্টারভিউতে। আমরা তো এটা শিখি, তো আই এম এক্সপেক্টিং কি সবাই জানে কিভাবে বানাতে হয়। তোরা তো এখনই ভাইভা দিলি তার উপরে, তোরা তো ইন্ডাস্ট্রিয়াল শেডের আগেই তো তোরা বিল্ডিং বানিয়েছিস, তোরাও হোপফুলি জানিস কি একটা পুরো বিল্ডিং কিভাবে বানায়। জাস্ট তোরা পাইলটা জানিস না, পাইলটা হলো 4th এ রেখে শেখাবে, তো পাইলটা শেখানোর পরে আবার তোরা একটা বিল্ডিং ডিজাইন করতে বলবে, তো তোরা মোটামুটি ফ্রম স্টার্ট টু এন্ড ফুল বিল্ডিং ডিজাইন দিয়ে শিখে যাবে, তো সেখানেও আর প্রবলেম হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়েজ আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। নাহিরে কোনো ডাউট নেই? নাহির, বিশাল, জ্যোতির্ময়, উজুনে দেমাদ, তারপরে শুভদীপ কাঞ্জিলাল, শুভ্রা পাইন, শুভব্রত গোস্বামী, দেখো জিজ্ঞেস কর। তোদের কি কোনো ডাউট নেই? তোরা মানে পুরো চুপ আছিস। তো কি খেলে কি ডাউট হয় না? আমারও ডিনার খাওয়া হয়ে গেছে, আমি বসে বসে দাদা ডিনার খেলাম। মোটামুটি যা জিজ্ঞেস করেছে বাকিরা ওই কাছাকাছি সব ডাউট ছিল, আমি জানতে পেরে গেছি। দেখ, তার তোদের আগে যদি একবার লজ্জা লাগে কি আমার ডাউটটা খুবই বোকা ডাউট, এটা ভাবিস না। আমাদেরও মনে হতো তবে আমরা চান্স মিস করে গেছিলাম। কোনো মানে ভাই বোকা ডাউট ডাউট হয়। দাদা আমি ডাউট বলছি ডাউট একটা কথা। এই যে ডাউট না, একটা ভয় আছে যে মানে সিজিপিএটা নিয়ে, তো সেটাই মানে বুঝতে পারবো কিনা এটা নিয়ে একটা খুব চাপের ব্যাপার। আর বাকিগুলো তো কিছু কোন কোম্পানির কি কি লাগবে তোমাদের কাছ থেকে বা নাইর তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করে, বা আমরা ডাইরেক্ট এরকম মিটে জিজ্ঞেস করে নিতে পারবো, কিন্তু এই সিজিপিএটা খুব মানে চিন্তার ব্যাপার আছে আমার। তো দেখো, আমি তো সিজিপিএ ইজ সামথিং উইচ ইউ হ্যাভ টু মেনটেন। মানে হ্যাঁ, আই উইল নট ডিনাই কি উই হ্যাড দি অ্যাডভান্টেজ অফ হ্যাভিং 3 সেমিস্টার্স না, অনলাইন। আমাদেরও ভাই, আমাদের 3টে অনলাইন হয়েছে বলে আমরা এখন অব্দি ঠিক আছি। হ্যাঁ, আমি ফিউচার বলছি, আই উইল নট ডিনাই দ্যাট ফ্যাক্ট, ঠিক আছে? নাহলে আমাদেরও হয়তো অবস্থা তোদের মতন হতো, বা হয়তো তোদের চেয়েও খারাপ হতো। দাদা আমাদের মানে কি বলছিস? উই আর দ্য ওয়ার্স্ট সাফারিং ব্যাচ। কোভিড এর আগেও আমরা সবকিছু অফলাইন দিয়েছি, আমরাও সব অফলাইন দিয়েছি, তুই কি করেছিস জানি না। এই থার্ড ইয়ারটা আসার পরে জাস্ট মানে বুঝতে পারছি যে সিজিপিএটা অতটা দরকার, মানে আগে অতটা ভাবিও নি। আমি কলেজে বেশি আসতাম না, জাস্ট পরীক্ষার দিনগুলোতে এরকম ভাবে, তারপরে বাজে পরীক্ষা হতো, একটা কাজ সাপ্লি হতো, করতে এক পারিস, দিনে 2-3টে করে। যেই সাবজেক্টের ক্রেডিট বেশি না ওটাতে বেশি ফোকাস করতে পারিস, তাহলে যদি ভালো একটা গ্রেড নিয়ে চলে আসিস তাহলে তোর সিজিপিএটা ভালো চলে আসবে।
6.5 এর তোদের নিচে, মানে ডসের 6.5 এর নিচে আছে আমাদের অনেকেরই, আমারও আছে। এবারে ওটা নিয়ে চাপের। যদি সিক্স করতে পয়েন্ট পারবো কি ফাইভ মানে যদি তুলতে পারিস তাহলে আমি আশা করতে পারি ওই 85 to 90% কোম্পানিতে তোরা বসতে পারবি কোরে, মানে আমি কনসালটেন্সি কোডিং ধরছি না, কোরে বলছি। আর এলএনটি যদি তোদের consultancy সময় নেয় তাহলে এলএনটি বসতে দেবে। এলএনটি কাট অফ 6.5 রেখেছিল, এবার তোদের বেলা কত রাখবে জানি না। আর স্যার আর দাদা কনসালটেন্সি হলে? কনসালটেন্সিতে ভাই ওটা মানে বলা যায় না, কনসালটেন্সি আমাদের বেলায় কত কত রেখেছিল আমার খেয়াল নেই, 7.5 মতন রেখেছিল। চাপের। জেনারেলি দেখ, আমি বললাম না, থাম্ব রুল হলো তোরা মিনিমামটা ধরিস না। উই হ্যাভ আ সিস্টেম অফ ওয়েটেড সিজিপিএ। তোরা ট্রাই কর এই সেমিস্টারে ভালো স্কোর করার জন্য, সামহাউ তোদের সিজিপিএ অ্যাবাভ 7 রেখে দে। Generally, the cutoff is sometimes 6, sometimes 6.5, sometimes 7. 7 এর উপরে কাটঅফটা কোনোদিন হয় না। 1 or 2 companies from civil core or some non-civil core, non-core ask for 7.5 or 8. But some companies, but তাদের মানে অনেক কম, শুধু দুটো অনেক না কম। তিনটে করেছে যতদূর আমার মাথায় হ্যাঁ, আছে, দুটো না আর তিনটে তাদের মতন ইন্টারভিউ করেছে। প্রসেসটা খুবই ডিফিকাল্ট, তারা মানে টপারদেরকে এক্সপেক্ট করছে অমনি মতন কোম্পানিজ, ঠিক আছে? তো সেখানে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে ওরা কম সিজিপিএ রাখে, এবার তোরা ভাবছিস যে না কম সিজিপিএ বসতে পারবো, ওইসব কোম্পানি আরো টাফ হয়। আমি যখন মানে স্যামসাং এর ইন্টারভিউ ছিলাম, স্যামসাং এর ইন্টারভিউ অতটা কঠিন লাগেনি, কিন্তু একটা কোম্পানি এসেছিল ব্রিজ অ্যান্ড স্ট্রাকচার বলে, ওটার আমি যখন ইন্টারভিউ কোশ্চেন গুলো জানলাম, আমি দেখলাম এ সবার চেয়ে বেশি টাফ কোশ্চেন করেছে এখনো অব্দি। Bridge and structure is actually a very difficult company. Bridge and structure is the most difficult. Bridge and structure এসেছিল হলো because Bridge and structure এর কোম্পানির ওনার and আমার বাবা আর প্রফেশনাল ফ্রেন্ডস। তো ওই কানেকশনের থ্রু আমরা যখন মেল করেছিলাম, and luckily তারা কলকাতার নতুন অফিস খুলেছিল, তো তারা কলকাতাতে হায়ারিং করছিল, and তারা এমটেক হায়ার করতো, but they found out the quality of BTech in Jadavpur is better than MTech. তো তাই সেই হিসাবে তারা বাবার বিটেক ইন্টারভিউ করতে এসেছিল। বাট ব্রিজ এন্ড স্ট্রাকচার ইজ আ ভেরি ডিফিকাল্ট কোম্পানি টু ক্র্যাক। মানে আমি ব্রিজ এন্ড স্ট্রাকচার অনেকটাই ডিফিকাল্ট ছিল। আমি যখন ক্লাস 8 পড়তাম তখন আমি ব্রিজ এন্ড স্ট্রাকচারের ওনারের ব্যাপারে জেনেছিলাম। সো ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট কোম্পানি টু ক্র্যাক। তো মানে ওই কোম্পানি ক্র্যাক করার জন্য সম একদম মানে গুলে খাওয়া, জানিস কাকে বলে? একদম গুলে খেতে হবে সমকে, তবেই করতে পারবি। আমাদের বেলা আসবে তো ওই কোম্পানিটা? হোপফুলি আসবে। আমি তো রেকমেন্ড করেছিলাম তারা যেন জলদি চলে আসে। সেটা তোদের যখন ব্যাচ স্টার্ট হবে, তোদের পিসিসরাও দেখবে, তোদের মানে যারা যারা কাছে তারা দেখবে সব কিছু। ওখানে তোদেরকে টাইমে এসব ভাবতে হবে না। আচ্ছা, এটা তোদের এটা ভাববে, পিসিসরা ভাববে। আর দাদা তোমরা মোটামুটি মানে এই প্লেসমেন্টের জন্য যে মেইনলি পড়াটা, সেটা কি এই সামারের এইটার থেকে শুরু করেছিলে নাকি আগে থেকেই অনেকদিন আগে থেকে? দেখ, কোডের জন্য তো ভাই গেটের জন্য যতটা পড়েছিলাম সেটাই কাজে লেগেছে। আনফরচুনেটলি কোডে হয়নি আমার, এবার কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, যদি কেউ গেটের জন্য পড়তে পারছে না, অবশ্যই গেটের সিলেবাস অনেকটা বড়। যে টপিক গুলো রিভু বলেছে, সৌমজিৎ বলেছে, প্রবাল বলেছে, ওইগুলো পড়ে গেলেও হয়ে যাবে। বা যেমনি সাবনিক বললো, ইউটিউব ভিডিও দেখেও কাজ হয়ে যায়। আমার নিজের বন্ধু আছে একজন, তারকেশ্বর প্রসাদ জয়সওয়াল, ও অত ভালো কিছু জানে না, মানে পড়ে, ছেলেটা ভালোই পড়াশোনায়, কিন্তু খুব একটা ডেপথ নেই। ও মাত্র 1.5 থেকে 2 মাস একদম ভালো করে খেটেছিল, খেটে ওর এখন টিসি পেয়ে গেছে। তোরাও করতে পারিস চাইলে। Try not to have below 6 in any semester. আর এটা নয় যে সিজিপিএ বাড়িয়ে দিলাম, সিজিপিএ বাড়াবি না, কিছুও হয়ে যাক। ডু নট ফ্রড করিস না। ফ্রড করলে তোদের পিসিজি তোদেরকে ব্ল্যাকলিস্ট করে দেবে। আমি নিজে করেছি, আমার সিনিয়রও করেছে, তোদের ব্যাচেও করবে। এটা কাউকে করতে ভালো লাগে না, আমাকেও ভালো লাগেনি। মানে নিজেরই ব্যাচের থেকে কাউকে বার করতে। বাট ফ্রড করিস না, বিকজ আমাদের এটা নয় যে 5.9 আসছে আর ও চেয়েছে 6.5, আমি 0.6 বাড়িয়ে দিলাম, না। তোর যদি 5.96 আছে, মেবি ইউ ক্যান রাইট 6 at that point of time. আর মানে if somebody eventually questions, তখন মানে ক্যালকুলেশনে 6টা তো মানে রাউন্ড অফ করে তুই সাবজেক্ট ওয়াইজ স্কোর ক্যালকুলেট করছিলিস, সেটা কিছু বলা যায়। তুই বলেই দিতে পারবি যে স্যার আমি ওটাকে রাউন্ড অফ করে দিয়েছি। 5.96 means an accuracy of 0.01 যখন থাকে। বাট উই হ্যাভ সিন পিপল যারা মানে
6.5 তার আছে, সে হলো 7.2 করে দিল, বা 5.8 আছে, সে হলো 6.7 করে দিল। We have seen people, and this is something which is not permitted, which is not taken very well, because তোমাদের ক্লাসমেটসরা অনেস্টলি করছে, তারা খাটনি করছে, আর তুমি মানে ফল্টি করছো, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি তোমাদের থেকে বেশি ভালো পড়াশোনা করেছে, অ্যান্ড তারা মানে ইভেনচুয়ালি করতে পারছে, তোমরা করতে পারছো না, they will be then ultimately questioning you. So this is something nobody will expect from you. And তোমরা করো না, তোমরা চাকরি তো পেয়ে যাবে, কিন্তু এই আদারটা লেগে গেলে মানে চাকরির পরে প্রফেশনালিজমে উইল অলসো মানে কি তোরা যদি চিট করে এটা করতে পারি, ওই অ্যাটিটিউডটা থেকে গেলে পরে প্রবলেম আছে। আর আমি নিজেও জানি অনেক কোম্পানি আছে তোদের, মানে আমাদের সময় করবে, আমি ভালো করে জানি কোম্পানি তোদের খাতা মানে এক্সামে যে কি বলে ভাই ওটাকে, মার্কশিট, ওইগুলোকে অনেক কোম্পানি ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে। ওখানে যদি ধরে নেয় তুমি ঘাপলা করেছো, বার করে দেবে তোমাকে। যেমনি টিসিএস ও করেছিল, আর একটা ডিসিপিএল বলে একটা কোম্পানি আছে, ও করেছিল। আর দাদা এবার দেখলাম এই ফোর্থ ইয়ারে একটা দাদার মেকানিক্যালের ওই সাপ্লির জন্য অফার রিভোক হয়েছে, এটা কি? হ্যাঁ, ওটা এবারে বেদান্তা, ওটা ওই কোম্পানি আমাদেরকে অ্যালাউ করেনি, মানে ওটা বেদান্তা হলো মাইনিং কোম্পানি, সিভিলকে অ্যালাউ করবেই না। ওই তোর আছে, there are few companies who will check supplies, who will check এটা, that is why it is very much advice ki have zero supplies, have a good CGPA, এগুলো তো মানে সাপ্লি থাকুক কিন্তু দাদা ক্লিয়ার করে বলছি যে মানে অ্যাক্টিভ রাখিস। আমার একটা সাপ্লি একটাই মানে আর একটা সাপ্লি আছে, মানে ওটা কি মানে খুবই হ্যাম্পার করবে বা ওটা ওটা কি কোনোভাবে ক্লিয়ার হয়ে গেছে? না না ক্লিয়ার হয়নি ওটা দাদা, ম্যাথস টুটা মনে হয় ক্লিয়ার হবেও না, মানে ওটা তো মনে হচ্ছে ম্যাথস টুটা অন্য ডিপার্টমেন্টে ক্লিয়ার ক্লিয়ারই না হয় করছে তুই তো ডিগ্রি পাবি না। না 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 ওই দাদা আর দুবার ট্রাই করবো, মানে এখনো সেটা আগস্টে এক্সাম আছে। হ্যাঁ, এটাই তো, আর দুবার ট্রাই করে মেন্টালিটি রাখলে তারা মানে কি একটা চান্স আছে, নেক্সট ইয়ার নেওয়ার চান্স আছে, নট কিপ ইট লাইক সব মানে ওটা তো দাদা একটা এক্সেপশনাল কেস ওই মানে হচ্ছে না। দেখ ম্যাথস তো আমিও পড়েছি, আই আন্ডারস্ট্যান্ড ম্যাথস তো প্রচুর ডিফিকাল্ট, বাট পাসিং মার্কস তো নিয়ে আসতেই হবে সাম অর দি আদার, খাটনি করতে হবে। আই উইল নট, আমি বলছি না কি ইট ইজ ইজি ফর আস, ইট ওয়াজ ইজি ফর আস, আমরা যে কপি করে পাস করেছিলাম, কিন্তু these are guidelines কি মানে if you do not have any supplies, if you have a good CGPA, তাহলে তোমার লাইফটা খুব মানে সিম্পল টু প্রসেস হয়ে যায়। কারণ জেনারেলি উই ডু নট মানে আমরা তোমার যে সাপ্লি সিনারিও থাকে, আমরা সাপ্লিটাকে ওইভাবে দেখাই না, আমরা একটু আলাদা ঘুরিয়ে দেখাই, মানে মানে একটা ডিফারেন্ট প্রসেস থাকে। তোমার টাইমে তোমাদের কন্ডিশন হিসাবে তোমাদের পিসি বা সিপিসি ডিসাইড করবে কি তোমাদের সাপ্লিটা কিভাবে নেওয়া হবে। আর মানে অবভিয়াসলি देयर ইজ প্লেসমেন্ট অ্যাডভাইজারি, ওইটা ভাই পিসি দের উপরে ছেড়ে দে, পিসি সিপিসি দের। হ্যাঁ তাদের উপর ছেড়ে দে, তোদেরকে হলো পড়াশোনার উপর ফোকাস করতে হবে। ইয়োর এইম ইজ টু গেট আউট ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি উইদিন May 2025, उसके बाद हैव ওটা করতেই হবে, নালে যেমনি এখন আমাদের মেজর প্রফেসররা করছে তোদের সাথেও সেম কথা বলবে। 2025 মে के अंदर निकल जाओ, ये दिस इज द एश्योरेंस यू हैव टू गिव टू द PCs will give you the assurance कि तुम कंपनी में बैठ पाओ। আর এটা নয় যে কনস্ট্রাকশনে বসবো, মানে ঠিক আছে যখন ডিজাইন রোল আসবে তখন দেখা যাবে, না আমি কনস্ট্রাকশন রোলে যাবো না, চলে আস। অনেকবার যদি ডিজাইন রোল নাও আসে তখন কি চাকরি পাবি না, মানে নিবি না, অনেক সময় যেতে হয়। মানে একটা কোনো রোলকে ধরে থাকবি না যে না আমি ডিজাইনেই যাব, বুঝেছিস? আর কোনো ডাউটস? দাদা বলছি যে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা হবিস থেকে দাদা তোমাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করেছিল, মানে এইটাই লাস্ট? আমাকে করেছিল ডেলয়েটে, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি? আমি বলছিলাম আমার ক্রিকেট ভালো লাগে, তখন ও একটু গল্প করলো তুমি কি করেছো। আমি বললাম আমি সিএবি তে খেলেছি আন্ডার 16। বললো বা, তারপর আমাকে জিজ্ঞেস করেছিল এই ফাইনাল ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেটা হয়েছিল ওটার ব্যাপারে তুমি কি ভাবছো, মানে আমাকে 3-4টে রিজন দাও যার জন্য ইন্ডিয়া হেরে গেল, এইসব রকমের কোশ্চেন করে। এটা তো মানে তোর এডি স্যারের জন্য, তুই এডি স্যারের ভাইবার জন্য পড়লেই হয়ে যাবে। হ্যাঁ এডি স্যারও করে ভাই, যে তুই ভাই প্রিপেয়ার হয়ে যাবি ওটার জন্য, অত চাপ খাস না, তোকে গ্র্যান্ড ভাইভাতেই অনেকবার জিজ্ঞেস করবে যে এক্সট্রা তোমার কারিকুলার অ্যাক্টিভিটিজ এ দি অনলি প্রবাবলি প্লাস পয়েন্ট হবে কি ইফ ইউ হ্যাভ সাম পজিশন অফ রেসপন্সিবিলিটি। তো যদি কোনো পজিশন অফ রেসপন্সিবিলিটি থাকে যেটা তুই অ্যাডভার্টাইজ করতে পারবি, তাহলে এটা তুই মানে
তোর ইন্টারভিউস এর মধ্যে বলতে পারবে। ওকে ওকে ঠিক আছে, কারো কোনো ডাউটস? এই আজু নায়েদ আহমদ আর শুভ্রা পাইন তো কিছুই জিজ্ঞেস করেনি, আরে মিস্টার কাঞ্জিলালও কিছু জিজ্ঞেস করেনি। মানে আমি যা যা ডাউট ছিল মানে ক্লিয়ার হয়ে গেছে, অন্যরা জিজ্ঞেস করে নিয়েছে ম্যাক্সিমাম। তোর আর কোনো ডাউট নেই পাক্কা? টপিক গুলো লিখে নিয়েছিস ভাই, যেগুলো যেগুলো পড়তে হবে কোরের জন্য? না না, ওটা তো মানে পিসিসরা লিখে দেখে একটা মিনিটস দিয়ে দেবো, ওটা ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে। ভাই আমি তো দিয়েছিলাম, গাধা কি বলছিস? দ্য পিসিস নেই, মানে একটা পিসি আছে, ওই নাইকি করে দিয়েছে। তা সৌরভ পাল কোথায় গেল? কেউ কেউ কিছু কমেন্ট ওইবার মানে ঘুমোচ্ছে। একবার মনে হচ্ছে আধ ঘন্টা আগে বেরিয়ে গেছিল। স্যার, এ আমাকে স্যার কেন বলছে? আমি কি কোনো প্রফেসর? আমি কি স্যার বললাম? মুভি হয়তো Teaching বা বেরিয়ে কি গেছে। বলতে পারিস, মানে সব জায়গায় বলবি না এটা, মানে টিচিংটা কি যদি এক্সট্রা teaching role আছে কারিকুলামে তাহলে বলতে বলবি। পারি? আরে সরি দাদা কেন বলছিস? আমি জাস্ট এমনি মজা করছি ভাই, এ তো মানে ভয় পেয়ে যাচ্ছে। টিচিং মানে টিচিং রোলস, দেখ ইনস্ট্রাক্টর রোলস আমাদের ক্যাম্পাসে এভরি টাইম আসবে কিনা ইউ ক্যানট গ্যারান্টি। এই বছর আন একাডেমি এসেছিল, এই বছর আভান্তি বলে একটা কোম্পানি এসছে, এবছর ফিজিক্স ওয়ালাও এসেছিল, আর এই বছর আর কি এসছে, আর কিছু আসেনি। আর হ্যাঁ, আর আকাশ এসেছিল। তো বাট নেক্সট বাইজুস ইয়ার নাও এসছে। আসতে পারে। আর বাইজু আসেনি এবছর। বাইজুস এসছে ভাই, আমি এখনই লিঙ্কডইনে দেখলাম। আরে ক্যাম্পাসে এসছে কি? হ্যাঁ, ক্যাম্পাসেই তো আমি দেখলাম, মানে সিভিল কে নেয়নি জানি না, বাইজুস পাওয়ার ক্যাম্পাসে থেকে আসেনি, নিয়েছে। বাইজুস বাইরে কাউকে নাই। হতে পারে ভাই, তুই বেশি ভালো ভাই জানবি। হ্যাঁ, আমি না জানলে আর কে জানবে, বাট ঠিক আছে। বাইরে ব্যাংকরাপ্ট হয়ে গেছে না? বাইজুস ইজ ব্যাংকরাপ্ট, ইয়েস। বাট তোদের ইনস্ট্রাক্টর রোলস যেগুলো ক্যাম্পাসে আসে সেগুলো খুবই কম আসে, বাট যখন আসে দে উইল বি চেকিং ইয়োর মানে প্রফিসিয়েন্সি অফ টিচিং, তোমরা কত ভালো করে পড়াতে পারো। তো জেনারেলি আমাদের ক্লাসে যারা মানে ইউটিউব চ্যানেল বানিয়ে পড়াচ্ছে আগের থেকে, বা এনিওয়েজ টিউটোরিয়ালস নাই কারোর আগের থেকে, বা পড়াতে নিজে জেনুইনলি ভালো আসে, আর তাদের মানে যারা তারা টেন্থ অ্যান্ড টুয়েলথে যে কনসেপ্টস গুলো বা জেই সময় যে কনসেপ্টস গুলো ভালো করে পড়ে রেখেছে, সেইগুলো এখনো মানে ভালো করে জানে, তাহলে তার জন্য এটা ক্র্যাক করা ইজি হবে। বাট আগেন রিমেম্বার, জাস্ট লাইক সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং, দিস ইজ অলসো আ রোল যেখানে গোটা ক্যাম্পাসই কম্পিট করছে। তো তাকেও একটু কম্পিটিটিভ হতে হবে। মানে ইট ইজ নট জাস্ট ইউ, ইট ইজ দি এন্টায়ার ক্যাম্পাস তাদেরকে এমনি চাকরি লাগে, সেই ভেবেই করতে হবে। মানে হয়তো তোকে একটা বোর্ড দেবে আর স্যাররা বসে থাকবে একটা টেবিলে, বলবে মানে পড়াও আমাদেরকে, স্টুডেন্ট ভাবো আর পড়াও, এরকম একটা সিনারিও দিয়ে দেবে। হ্যাঁ, সেটা মানে কোম্পানি ভ্যারি করে, কেউ বলে ভিডিও বানাও, কেউ বলে একটা পার্টিকুলার কনসেপ্ট এক্সপ্লেন করো, কেউ বলে আমাকে ইউজ করো। ওটা তো ইট উইল ভ্যারি ফ্রম কোম্পানি টু কোম্পানি ইফ দে কাম অ্যাট অল ইন ইউর ইয়ার। মানে এটা দিস আর এক্সেপশনস, মানে এটার জন্য এই জন্য আমরা ইনস্ট্রাক্টর রোল কোনোদিন আমরা এই জন্য ঢুকাইনি, দেখবি সেশনে আমরা ইনস্ট্রাক্টর রোল ঢুকাইনি। ইটস এ ভেরি নিশ টপিক, ভেরি সেপারেট ডোমেন, ভেরি ফিউ ওয়ান অর টু কোম্পানিজ কাম, এই জন্য। মিস্টার কাঞ্জিলালের তো আর কোনো ডাউটস নেই মনে হয়। দাদা একটা কথা বলছিলাম, যে কোনো ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টের যদি কোনো প্রায়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো সেটা কি হেল্প করে প্লেসমেন্টে? প্রায়র ওয়ার্ক এক্সপেরিয়েন্স তুই কি ল্যাটারাল? হ্যাঁ আমি ল্যাটারাল। তোর কি ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে? আমার আছে, এলএনটি তে আছে, মানে আফটার ডিপ্লোমা আমি থ্রু ক্যাম্পাস ওখানে সিলেক্টেড হয়েছিলাম প্লেসমেন্ট হিসেবে। এই দাঁড়া, তোর তো মনে হচ্ছে আমি লিঙ্কডইন দেখেছিলাম তুই এটা চাকরি করেছিস। দেখ ওই এক্সপিরিয়েন্স চারগুলো কি বলছিস? ওই এক্সপিরিয়েন্সটাকে অন্য যে কোনো কোম্পানিতে দেখি। শুনতে পাচ্ছিস তো? তুই মনেশেষে চাকরি করেছিলিস? শোন, তোর না ক্যাম্পাসিং এর না, তোরটা না মানে ইট ইজ ভেরি গুড, মানে তুই দেখাতে পারিস কি তুই অ্যাকচুয়ালি 3 বছর চাকরি করেছিলিস, ঠিক আছে। বাট এটার যখন কোম্পানিটা আসবে, একবার তোর মানে যে কেউ কোম্পানি পিওসি বা তোর পিসির সঙ্গে একবার কনসাল্ট করে নিবি, ইফ হি অর শি ক্যান ডাইরেক্টলি, মানে তুই যদি আলটিমেটলি ইন্টারভিউ লেভেলে শর্টলিস্ট হয়ে গেছে তারপরে, ঠিক আছে, মানে তোর পিসি লেভেলে যদি করে দেয়। আমাদের সিনারিওতে কি হয়েছিল কি, দেয়ার ইজ এ স্টুডেন্ট ফ্রম এমটেক যার একটা এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে।
তো ইউ হ্যাভ ভেরি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন কোয়ালিটি, ঠিক আছে। এখন আমি খুব ভালো করে বলে দিচ্ছি, কোয়ালিটি ইজ এ ডোমেন, যেটা একটা ডেডলক টাইপ ডোমেন। তুই কোয়ালিটি ফুল লাইফ থেকে জাস্ট কোয়ালিটি থেকে বেরোতে পারবি না। সো ইউর এইম উইল ইজ টু গো ইনটু এক্সিকিউশন। আর এক্সিকিউশন তুই জানিস তো, এক্সিকিউশন ডিপার্টমেন্ট থাকে এলএনটিতে, তুই তো কাজ করেছিস, আমি জানি তুই জানিস। এক্সিকিউশন প্ল্যানিং ডিজাইন সব। হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউশন প্ল্যানিং এটা। তো এক্সিকিউশন প্ল্যানিং এ যেতে পারিস তোর মর্জি। এক্সিকিউশন ফাইলিং বা তোর ওইসব ডিভিশনে গেলে আহ, তুই ভেরি ইজিলি ডিফারেন্ট জায়গায় যেতে পারবি। কোয়ালিটি থাকলে তুই কোয়ালিটি ছাড়া অন্য জায়গায় যেতে পারবি না, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তো দিস ইজ ওয়ান টপিক অফ হোয়াট আই নো। বাট when you are giving the interview, এমনি অ্যাফকনসের সঙ্গে কি হয়েছিল, এমটেকে দুটো দাদা, তাদের আগের থেকেই মানে সাম ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল। অ্যাফকনসের কি বলেছিল কি, অ্যান্ড দেয়ার ফ্রেশার ইন্টারভিউ ওয়াজ গুড। তো সিলেক্ট করেছে, তারপরে রিজেক্ট করেছে, রিজেক্ট মানে তাকে রিমুভ করে দিয়েছে, আর তাকে বলেছে কি দে উইল হ্যাভ আ ডিফারেন্ট ইন্টারভিউ ইন মুম্বাই অফিস, অ্যান্ড সেখানে তাদের একটা ডিফারেন্ট পোস্টের জন্য ইন্টারভিউ হবে, ঠিক আছে। নাও দ্য লেভেল অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ might not be relevant with graduate engineer training, ঠিক আছে। it might be relevant with junior engineer, ঠিক আছে। তোকে I don't think so তোকে কলেজ থেকে ডাইরেক্টলি সিনিয়র ইঞ্জিনিয়ার বলে নেবে। it might be relevant for junior engineer. তো that it is a very case specific scenario না। আর ক্যাম্পাসে লোকরা শুধু ট্রেনিজ হায়ার করতে আসে, তারা এইটা মাইন্ডে নিয়ে আসে না কি আমি ক্যাম্পাস থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার হায়ার করব। স্পেসিফিকলি ফর কংগ্লোমেরেট টাইপ কোম্পানিজ লাইক কালপাতরু বা এসএমএস গ্রুপ বা এফকনস বলি বা এলএনটি বলি। এলএনটিতে তো একদমই তারা মানে ফ্রেশার ছাড়া আর কিছুই হায়ার করতে আসে না ক্যাম্পাসে। তো এইসব সিনারিওতে ভেরি মাচ অ্যাডভাইজেবল কি তুই তোর পিসি থ্রু একবার জিজ্ঞেস করবি কি হোয়াট শুড আই ডু ইন দিস সিনারিও, মানে আমি কি আমাকে অ্যাজ আ ফ্রেশার প্রেজেন্ট করবো, না আমি কি আমাকে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স স্টুডেন্ট প্রেজেন্ট করবো। অ্যান্ড I am expecting कि তুই 3 বছর চাকরি করেছিস, you will be having specific contacts as well. So I am মানে যাদবপুর ইউনিভার্সিটি other than establishing giving you a good base for এটা তোকে মানে তুই কন্ট্যাক্টস গুলো ইউজ করেও রেলেভেন্ট চাকরি পেতে পারবি। মানে আমার কাছে যে আইডিয়া আছে, ক্যাম্পাসে ফ্রেশার রিক্রুটমেন্ট ছাড়া ভেরি ফিউ কোম্পানিজ হ্যাভ কাম ফর এক্সপিরিয়েন্স। তো ওই কেস বাই কেসে তোকে তো পিসির সঙ্গে কনসাল্ট করতে লাগবে কি যদি এই কোম্পানিটা এই ছেলেটার সাম ভেরি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে, এরা কি কে হায়ার করবে কি। বুঝতে পেরেছিস? তোর রেজিউমেটা আমি অনেক মানে লিঙ্কডিনে অনেক আগে দেখেছিলাম, লাস্ট ইয়ারই দেখেছিলাম, মানে পড়ছিলাম 10 মিনিট ধরে। শিল্পা মন্দিরা বেলুর মঠ, তুই কি অর্ঘকে চিনিস? না অ্যাকচুয়ালি আমি 2018 এ, তো তারপর তো না অর্ঘ হলো 2019 জয়েন করেছিল, তো তুই যখন বেরিয়েছিস তখন অর্ঘ আমি তখন বেরিয়ে গেছি। ঠিক আছে, ওকে। এনি মোর ডাউট? আমি কিন্তু জেগে আছি, মানে ফুল জেগে আছি। কোনো দাদা ইংলিশ কমিউনিকেশনটা কি মোস্ট ইম্পর্টেন্ট ফর অল কোর ইন্টারভিউ? না, ফর মোস্ট কোর ইন্টারভিউজ ইট ইজ নট। বেকটেলের জন্য সিন্স ইট ইজ এন এমএনসি কোম্পানি এন্ড দে হ্যাভ ফরেন ক্লায়েন্টস, তারা চাইবে কি তোমার একটা জিডি, তোমার কমিউনিকেশন, তোমার লেভেল অফ তোমার জিডি কেমন আছে, এটা কি বেরিয়ে গেল? আচ্ছা, তোমার মানে কমিউনিকেশন যেটা ছিল তারা জিডি রাউন্ড করে মানে নন ইংলিশ ফিগার্সকে ছাটিয়ে দিয়েছিল। বাট মোস্ট কোম্পানিজরা এক্সপেক্ট করে তুমি যেন ইংলিশে ইন্টারভিউ দাও অ্যান্ড ইংলিশে তোমার পয়েন্টটা কনভে করে দাও। মানে তুমি এই জন্য বলছি স্পিকেবল লেভেল অফ ইংলিশ পর্যন্ত পৌঁছাতে লাগবে অ্যাট দ্য মিনিমাম। তার উপরে ওয়েদার ইট বি মানে কোডিং অ্যান্ড কনসাল্টিং কোম্পানির জন্য ইয়েস ইংলিশ ইজ আ মাস্ট, তোমাকে খুব ভালো লেভেল অফ প্রফিসিয়েন্সিতে পৌঁছাতেই হবে। মানে এই জন্য তোমরা ইংলিশ সিনেমা দেখো, ইংলিশ লার্নিং অ্যাপস ইউজ করো, ইংলিশ নিউজ পেপার পড়ার চেষ্টা করো, হোয়াটসঅ্যাপে বাংলাতে লেখার জায়গায় ইংলিশে লেখার চেষ্টা করো, অ্যান্ড বন্ধুদের সঙ্গে তোমরা জিডি করো, জিডি করলে তোমরা ইংলিশ লার্নিং শিখবে, ইংলিশে স্পিকিংটা বাড়বে। আমি বলবো ভাই ইংলিশ সিনেমা দেখ, একদম ভরে ভরে ইংলিশ সিনেমা দেখ। ইংলিশ সিনেমা দেখলে তো খুব ভালো। ইংলিশ সিনেমা মানে ওটা বেসিক, তোমাকে ইংলিশ সিনেমা দেখে দেখে তুমি শুনে শুনে লার্ন করবে এন্ড থিঙ্ক ইন ইংলিশ। এটা আমাকে একজন কিছু কিছু কেস না একদম, কিছু কিছু কেস মাথায় একদম রাখবি। অনেকবার ইন্টারভিউতে জিজ্ঞেস করে আমাকে, আমি জানি না কেন আমাকে একটা ডেলয়েটে জিজ্ঞেস করেছিল, একটা তুমি ব্রিজ বানাচ্ছ, যদি 5 বছরে যদি ভেঙে পড়ে যায় তুমি কি করবে? এমনি কোশ্চেন হয়তো তোদেরকে কোনো কোড ইন্টারভিউতে করতে পারে, এমনি কোনো কেসের আনসার মাথায় রেখে যাবি। ওই ডিসি স্যারের কোন ব্রিজ ভেঙে গেছিল স্যারকে জিজ্ঞেস করবো, মানে এরকম টাইপের কিছু। ডিসি কোনো ব্রিজ ভাঙেনি ওটা না, যদি তোকে জিজ্ঞেস, আমি ফরচুনেটলি যেহেতু আমার বাবা করে আছে, বাবাকে জিজ্ঞেস করেছিলাম এটা কি উত্তর হবে, বাবা বলেছিল প্রথম উত্তর দিবি আমি রিজাইন করব।
ওটা আমি তোদের কনভে করে দিচ্ছি, তোরা প্রথম উত্তর দিবি হচ্ছে স্যার আমি রিজাইন করব। ডিজাইন করে রিজাইন মানে হ্যাঁ, কেন কি তোর ওটা আরে তোর যদি রেল বানানো মিনিস্টার ব্রিজ শুড রিজাইন ফর দ্য অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন ইন উড়িষ্যা। কেন? কারণ কি রেল মিনিস্টারের আন্ডার রেসপন্সিবিলিটি ছিল ফর দ্য লাইভস অফ দোজ পিপল। সিমিলারলি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইওর রেসপন্সিবিলিটি, মানে তুই যে স্ট্রাকচারস গুলো বানাচ্ছিস, দ্য লাইভস অফ দ্য পিপল আর ইওর তোমার রেসপন্সিবিলিটি। হাতে আছে, ওই জন্য তোমার হাতেই তো আছে। তুমি হলো যেহেতু ওটা ফেল হয়ে গেছে তোমাকে রিজাইন করা উচিত। ইউ আর নট এ কেপেবল ইউ আর ইঞ্জিনিয়ার। রেসপন্সিবল, তো অ্যাজ এ ভেরি এথিক্যাল রোল ইউ শুড রিজাইন। আচ্ছা। আর দাদা ধরো মানে এরকম হলো, মানে আমি ডিজাইনটা করলাম কিন্তু কন্ট্রাক্ট মানে যে কন্ট্রাক্টর সে ওরকম ভাবে ভুলভাল করে করেছে, মাল ওটা মাসটা কম ওটা তো দিয়ে। মানে তুই তুমি রিজাইন করে দেখ দেখ যেমনি কি হয়, if somebody তোকে তো আমি এখন লাইফ লেসেন্স দিচ্ছি, কিন্তু if somebody is resigning it's not like they cannot join the job back again. It's a show of professionalism. তারপরে এনকোয়ারি বসে, তারপরে রিজন অফ ফেলিয়ার খোঁজা হয়, তারপরে যে রিজাইন প্রথমে সাইট সুপারভাইজারকে ধরা হয়, তারপর সাইট ইঞ্জিনিয়ারকে ধরা হয়, করতে 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 ডিজাইনের কাছে যায়। এইটা কিন্তু বেশ ইরেলেভেন্ট কোশ্চেন। হ্যাঁ, কি করবো? এটা তো তোরা 10 বছর পরে যখন ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে তোরাই ভালো জানবি, তোমার সিনিয়রদের সিনিয়র অনেক কিছু তখন জানবে। তোরাই বুঝে যাবি। এসব কোনো ডাউট না। যেমনি প্রথমে কিন্তু যে ডিজাইন করে তাকে ধরা হয় না, প্রথমে ওয়ার্কারদের যে দেখছে সুপারভাইজার তাকে ধরা হবে যে তুমি কি ঠিক করে মালটা মিশিয়েছিলে, তুমি কি সত্যি M30 কংক্রিট ইউজ করেছো, এটা ইউজ করেছো। তারপর সাইট ইঞ্জিনিয়ারকে ইউজ করা হবে, তারপর ওর ওপরে লেভেলে যে আছে ওর ওপরে করতে করতে তোর কাছে আসবে। আচ্ছা। ফার্স্টে কোয়ালিটি ডিপার্টমেন্টকে ধরা হয়। হ্যাঁ, right, ঠিক আছে। Anyways, তাহলে I think most doubts are complete. এখন বাস আর দাদা লাস্ট একটা কোশ্চেন বলছি যে বলো। এখানে তো সবাই মানে সিনিয়রদের মধ্যে সবাই ভালো ইংলিশে বলতে পারে, তার মধ্যে যেটা দেখলাম তুমি অর্ণব তো ইংলিশ বলতেই পারে না। পারে। আর তোমাকে যেটা দেখলাম দাদা যে তুমি আর অনুষাদি মোটামুটি বলতে পারি ভাই। তুমি হ্যাঁ মানে ওই চলার জন্য আমাদের তো মেনলি চলার মতনই দরকার। আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, আমি তাও বলতে পারি না, কেন কি আমার বন্ধুরা সব টিচাররা পর্যন্ত বাংলায় কথা বলতো, আমিও বাংলায় কথা বলতাম। আর দাদা এই সুতানুপদা আর মানে আমি যা দেখলাম এই অনুষা আর দিকে এই দুজন খুব ফ্লুয়েন্টলি আর খুব সুন্দর করে বলতে পারে। এবারে দাদা তোমরা কি প্রথম থেকেই ছোট থেকেই পারো নাকি পরে গিয়ে শিখেছো বা এরকম কিছু একটা ব্যাপার? ছোটবেলা থেকে কি আমি ইংলিশ পড়ি কলেজে স্কুলে। আচ্ছা। আর স্কুলে বলতে বলতে এসে গেছে। পড়েছি আমি কিন্তু বাড়িতে বাংলাতেই কথা বলি, তো এটা কিছু না কি ইংলিশ পড়ি, আমাকে ইংলিশ পড়তে হয়েছে বলে আমি ইংলিশ পড়ি and সেইভাবেই কথা বলতে পারি। আমি তোমার লাকি ছিলাম। বাংলাটা শুনে মনে হয় যেন তুমি বাংলাটা মানে আমাদের সাথেই বলো, এমন একটা মানে ইংলিশেই সবসময় কথা আমি বলো। আমি আমি প্রবাসী বাঙালি, আমি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়নি, বোম্বেতে বড় সুতানুপ হয়েছি। নিজের ইংলিশ পেয়েছে স্কুলে কথা বলে বলে, আমি যতটা ইংলিশ শিখেছি না, ইংলিশ আমি মুভি স্কুলে দেখে, হিন্দিতে কথা বলতাম। ইংলিশ ওয়েব সিরিজ দেখে, বুঝেছিস। আমি ইংলিশ আমি বিশাল ওয়েব সিরিজ দেখেছি, যখন অনলাইন ছিল আমি ঢেলে ওয়েব সিরিজ দেখেছি। আমার জিওর সঙ্গে ফ্রিতে নেটফ্লিক্স পাওয়া যায়, 200 টাকার জিও, 350 টাকার জিও প্ল্যানে উই গেট ফ্রি নেটফ্লিক্স। I watch many English TV series মানে I used to watch, এখন তো টাইম পাই না। তোদের এইটা এখন যে সেশনটা শেষ হবে আমি যাবো একটা ওয়েব সিরিজ দেখতে, ওই হ্যাঁ, সো মানে ইন দ্য ইন্টার্নশিপ পিরিয়ড তোরা রাতে বেলা বসে বসে ফ্রি টাইম বসে বসে তোরাও মানে সেশন মানে সিরিজ দেখ, ইউ ওয়াচ দ্য আর সিরিজ, দাদা ইউ আরেকটা লার্ন ব্যাপার, ইংলিশ। আর হচ্ছে যে তোমরা মানে তুমি আর অনুষাদি মানে কোনো একদিন এর মধ্যে যে মাসে একদিন বা কিছু একদিন মানে আমাদের সামনাসামনি একটুখানি জাস্ট একটা ওরকম ভাবে জিডি নাও বা কিছু একটা জিজ্ঞেস করো যাতে আমরা সবার সামনে একটা কনফিডেন্ট করতে পারি। হ্যাঁ ওরকমই মক জিডি হোক বা যাই হোক, মানে আমাদের ইংলিশে কথা বলাও তোমাদের সামনে, কারণ তোমরা এটাতে খুব প্রফেশন, তো তোমাদের সামনে আর যত ব্যাচমেট গুলো থাকবে তো আমাদের ওই ব্যাচমেটের সামনে কথা বলার একটা অনেকের একটা কনস্ট্যান্ট আছে যে একটা ভয় লাগে বা কে কি কিরকম আমি বলতে না পারলে বা পাশে আমি তোকে ভালো একটা আইডিয়া দিচ্ছি, আয়নার দিকে তাকা আর নিজের সাথে কথা বল। আমি নিজের ওটাই সাথে করেছি। কথা বল, তুই দেখবি অফেন কাউকে নিজের বন্ধুর কাছেই মানে ইংলিশে বলতে লজ্জা লাগছে, বলবেই না। ওই তো লজ্জাটা আগে নিজেকে ফেস করা কনফিডেন্সে বানিয়ে ফেল। তুই যখন আয়নায় দেখেন নিজের সামনে নিজেকে চোখ থেকে চোখে দেখ, ট্রাই টু স্পিক ইন ইংলিশ। কিছু না হলে আমি জানি তোদের এনভো সাবজেক্ট আছে, এনভোর সাবজেক্টটাকে ধরে মুখস্থ করার, আয়নার সামনে দাঁড়িয়ে দেখে মুখস্থ বলতে থাক, আপনি আপ ইংলিশ চলে আসবে। once you are মানে more fluent in English, like English speaking এ মেন জিনিস হলো কি you have to think in English.
তুই বাংলাতে ভেবে ইংলিশে বললে না, তুই ট্রান্সলেশন করতে কতটা টাইম চলে যাবে। এটা একটা হুম। ইন্টারভিউয়ার আমাকে বলেছিল, ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ। এটা এডি স্যার বিক্রমকে বলেছিল ভাই। এটা কি আমাকে ইন্টারভিউ বলেছিল, বাট ঠিক আছে, ইটস এ ভেরি কমন অ্যাডভাইস দ্যাট থিঙ্কিং ইন ইংলিশ। থিঙ্কিং ইন, যখন আমি বাংলাতে কথা বলছি আমি কিন্তু বাংলাতে ভাবছি, আর আমি যখন হিন্দিতে কথা বললে আমি কিন্তু হিন্দিতে ভাবি, ইংলিশে কথা বলি আমি ইংলিশে ভাবি। তো মানে নেক্সট লাইনস, নেক্সট স্টেটমেন্ট বা আমাকে কেউ যদি রিপ্লাই ব্যাক করে তার রেসপন্সটা আমি ইংলিশে ভাবি, তারপরে মুখ থেকে বার করি। তো সেইভাবেই তুই ভাবার চেষ্টা কর। এমনি তো নাকি তুই ইংলিশ জানিস না, ইউ ক্যান অবভিয়াসলি রিড ইংলিশ, তাহলে তুই তো মোবাইল হোয়াটসঅ্যাপ জিমেল ইউজ করতে পারবি না। তো তুই এসব জানিস। প্রথমে আয়নায় দেখে দেখে বলা শেখ, তারপর দরকার পড়লে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করা শেখ ইংলিশে, তারপর আপনি আপ চলে আসবে। সৌভিক প্রামাণিক বলে যে ছেলেটা আছে, যে ফ্লোর টানেল ক্র্যাক করেছে, এক্স্যাক্টলি 1 ইয়ার আগে আমাকে বলেছিল, এরকম পুরো ছুপিয়ে ছুপিয়ে বলেছিল, ভাই দেখ আমার কিন্তু ইংলিশটা প্রচুর খারাপ আছে, আমি কি করবো বল। সো দিজ আর দ্য এক্সাক্ট সেম অ্যাডভাইস উই হ্যাভ গিভেন ইট টু। সৌভিক প্রামাণিক যে সিআর, আমাদের মানে বেস্ট সিআর, মানে সেই 3-4 বছর ধরে সিআর আছে, সবকিছু হ্যান্ডেল করে। অ্যান্ড তারপরে সে এটাও করেছে, অ্যান্ড সে টিভি সিরিজ দেখেছে, অনেকগুলো নিজের উপরে কাজ করেছে, অ্যান্ড সে একটা ভেরি কমিউনিকেশন, গুড কমিউনিকেশন লেভেল অফ ইংলিশ বলতে পারে। তো সেটাই। আনুষার আমি প্রাইভেট স্কুলে পড়েছি, তো আমাদের একটু আপব্রিঙ্গিংটা একটু ডিফারেন্ট আছে, বাট তাই না, আমি তো কেন্দ্রীয় বিদ্যালয়তেও পড়েছি 11-12, তো অমনি কিছু না, there is no bar there. আমার দাদা 12 বছরই কেন্দ্রীয় বিদ্যালয়তে পড়েছে, সেও ভালো ইংলিশ বলতে পারে। মানে ওটা জাস্ট আপব্রিঙ্গিংটা কেমন আছে। আমার মা হলো ইংলিশে এমএ বলে, মা আমাকে আলাদা করে মেরে মেরে পড়িয়েছে, আলাদা স্টোরি। বাট হ্যাঁ, তো সেই জন্য আমারটা একটু ঠিকঠাক আছে, বাট ইউ ফলো আওয়ার টিপস। +1 ঠিক আছে, ঠিক আছে। +1 নাহিদ, তাহলে তোর কি সব রেকর্ড হয়ে গেছে? সেটা তো আমার আলাদা কথা, তুই কি এই মিনিটসগুলো রেকর্ড করেছিস কি করিসনি? বাস ঠিক আছে, গিভ ইট টু ইওর ব্যাচ। আই উইল শেয়ার অল দ্য ডিটেইলস উইথ নাহিদ। নাহিদ আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা টাইম নাহিদ মানে টাইম নিয়ে মিনিটসটা বানা। আমি আমার মিনিটসটা বানানোর জন্য কবে 1.5 মাস লাগিয়েছিলাম, 1.5 মাস লাগিয়ে আমি আমার মিনিটসটা বানিয়েছিলাম। আস্তে আস্তে ভাবনা চিন্তা করে ইনক্লুড এভরিথিং অ্যান্ড মেক ইউর মিনিটস অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাস। অ্যান্ড ক্লাসেরও যদি কোনো ডাউটস হয় তোমরা সবাই নিজের পিসিসদেরকে অ্যাপ্রোচ করো, আমাদেরকে করতে পারো, বাট মানে আমরা সবসময় তো থাকবো না, বাট এই মানে মেসেজ করতে পারো। আমরা আর এক্স্যাক্টলি কদিন 8 কি 9 দিন কলেজ যাচ্ছি, আমি গুনে নিয়েছি আজকে। রে যাওয়ার আগে মানে একদিন আমাদের সাথে সবার সাথে একদিন দেখা করো, মানে আমরা মিক্সচার করবো, অনেকে আসো এবারে। ভাই কখন হচ্ছে আমি তো ডেটসও জানি না। সেকেন্ড ইয়াররা আজকে ফার্স্ট ইয়ারের কাছে রুমে গিয়ে ওইসব বলছে ছাড় ভাই, এআর স্যার 7 তারিখে সিটি রেখে দিয়েছে, আমি শুনছি 7 তারিখ নাকি ফ্রেশার্স আছে। সিটি কাটিয়ে দাও Fixed. একসাথে করে। সিটিতে ফিক্স কাটানো করে হয়ে দিয়েছে যাবে। ভাই, ওরা সিটি change কাটানো করে যায় দিতে না। হবে। আমি তো আমার গ্রুপে বলে সিটি কাটিয়ে দেবো। এআর স্যারকে তুই বলবি স্যার ইলেকটিভ এজেন্সিটি নেই 28 বা 29 তারিখ, এসব আমার ঘন্টা যায় আছে। এনিওয়েজ, তোমরা ফ্রেশার্সে আমিও কোনো এটা পাইনি, আমি জাস্ট দেখেছি কি ইলেকট্রিক্যালের তো ফেয়ারওয়েলটা তাদের কেপি বছর ফিক্স হয়ে গেছে, আমাদের ফেয়ারওয়েলটা কোথায় হবে কিছুই জানি না, আমাদের ফ্রেশার্সটা কোথায় হবে সেটাও জানি না। ওদের থেকে বেশি দেবো, ওদের দেবো ওখানে ফিক্স করে। আমি বেশি দেবো, আমি জমিয়ে রেখেছি, আমি বেশি দেবো, কত দেবো এখনো ভাবিনি। কি আমার টাকায় স্যালারি কত না, 10 বছর 10 বছর পর, সেটা অনেক টাইম আছে। ঠিক আছে, তখন যদি কেউ মনে রাখে দেখে যাবে। তোরা আর যাই করে নে, অর্ণব মোদক থেকে তো সংস্কৃতির টাকা চাইতে পারবি না, এটা আমি শিওর, এটা আমি ড্যাম শিওর। অর্ণব মোদক তো 11 লাখ অ্যাফকনস ফরেন পোস্টিং, ওর থেকে তোরা টাকা চাইতেই পারবি না সংস্কৃতির, এটা আমি শিওর। কেন কি ও যা টাকা দেবে তোদেরকে, তোদের ওটা ট্রান্সপোর্টেশনে খরচা হয়ে যাবে। ঠিক আছে, এনিওয়েজ চল তাহলে, ওকে রাখলাম তাহলে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। কোনো ডাউট হলে জিজ্ঞেস করিস। গুড নাইট, গুড নাইট।
গুড নাইট দাদা। ভেরি নাইস। আস্তে আস্তে এখানে জোরে